নমস্কার, আমি ছন্দ। আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন মানুষের সাথে আমাদের আড্ডা দিতে দেখেছেন। কেউ নাট্যকার, কেউ কবি, কেউ ঐতিহাসিক। আমরা আজকে যার সাথে কথা বলবো তার নাম সুজন নীল মুখোপাধ্যায়। নীলদা, তোমাকে অনেক স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে কথা বলবার জন্য আমাদের সাথে। প্রথমে যেটা তোমাকে জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে পাল্লা দিয়ে 1 বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে লালদার কে নিয়ে ফেস্টিভ্যাল হচ্ছে শহরে। তোমার নাটক, তোমার পরিচালনায় সিনেমা, তাই নিয়েও একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তো তোমার নির্দেশনায় নাটক, তো সেইটা কেমন লাগছে আর কি? না আসলে এটা 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 আমাদের দলের পরিকল্পনা ছিল, যেহেতু 50 বছর একটা 50 রানের মতো হাফ সেঞ্চুরি, যেমন ক্রিকেটারের কাছে একটা বড় ব্যাপার, এই বয়সটাও একটা বড় ব্যাপার। এবং যেহেতু আমাদের অনেকগুলি নাটক আছে যেগুলো আমরা অভিনয় করতে পারি না, কারণ অত ডেট তো আমরা পাই না। তো সব মিলিয়ে সেই কারণে নতুন নাটকের উপর জোর দেওয়া হয়। সেই কারণে পরিকল্পনা করে, এটা একটা অনেক দিনেরই পরিকল্পনা, বছর খানেক আগে থেকেই ভাবা হয়েছিল যে নাটকে আবার ঘাসিরাম কোতোয়াল হবে যে উৎসবে আমার, এবং আবার ডন হবে, জগন্নাথের এটা শেষ অভিনয় আমরা বলছি, মারিচ সংবাদ হবে, কারণ মারিচ সংবাদ আর জগন্নাথ হচ্ছে আমাদের বেড়ে ওঠা, আমার বেড়ে ওঠা। তো এটা ছাড়া তো ভাবাই যায় না। তো এবং দুটোতেই আমি অভিনয় করি। জগন্নাথ এখন আমাকে করতে হয় বাবার বয়সের কারণে। দীর্ঘ 5 বছর, বিগত 5 বছর আমিই করেছি। তো সব মিলিয়ে, এবং আমি এখন বাইরে যে অল্প কিছু নাটক করি, বিনোদিনী অপেরা, হারানের নাচ জামাই, ব্রেন আমার তো 2012 প্রোডাকশন দেবেশদার। সব মিলিয়ে একটা একসাথে আসলে কি মানুষও আনন্দ পায়, যারা নাট্যপ্রেমী মানুষ, নাট্য দর্শক, বা যারা হয়তো রেগুলার থিয়েটার দেখে না, উৎসবে এতগুলো নাটক পেলে তারা বেছে দেখতে পারে। এইটাই পরিকল্পনা ছিল। মাঝখানে বিনু দত্ত ঢুকে সুমন মুখোপাধ্যায় নিয়ে কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল আমার মতে, অনেক পরে হলো আর কি। সুমন মুখোপাধ্যায় একটা রেট্রোস্পেক্টিভ, এটা অন্তত আজ থেকে 5-8 বছর আগে হওয়া উচিত ছিল। তখন আরো সুমন মুখোপাধ্যায়ের নাটকগুলো যেগুলো এখন হয় না, মানুষ পেতে পারতো। তিস্তা পার হোক, কালান্তক লাল ফিতা হোক, তোমার কাঙাল মালসাট হোক, বা যারা আগুন লাগায় হোক, সেগুলি কি হয়েছে সময়ের ওই দাবিতে আর তো হয় না। কামাল মালসারের নাটক? হ্যাঁ, আচ্ছা, বাবা অনেকগুলো শো। কাল মাসের নাট্য চেতনা তৃতীয় সূত্র বোধ। আচ্ছা। সুমন মুখোপাধ্যায়ের নিজের দল ছিল। কামাল মালসার মাস্টার বৌদি করতো সুপ্রিয় দত্ত। হ্যাঁ, কামাল মালসার যখন সিনেমা হলো তখন সেই নিয়ে ঝামেলা, তার আগেই নাটক নেমেছে। আচ্ছা, তার আগেই নাটক কেন তার তখন সেটাই একটা থিয়েটারের তো একটা সমস্যা। সেই কারণে আমরা পরিকল্পনা করেছিলাম যে এতগুলো ভালো ভালো নাটক কে একসাথে এনে, যদি আমার 50 বছর একটা উপলক্ষ বড়, এবং আমি এখন চেতনার মানে ওই আর কি বলা যেতে পারে দীর্ঘ এই 8 বছরের কর্ণধার অল্প সময়, তো সেইটাকে সেলিব্রেট করা। মধ্যখানে সুমন মুখোপাধ্যায় এটা অদ্ভুত ভাবে ওটা মার্চে হলো আর কি, দাদার যেটা হলো, কিন্তু আমার মতে ওটা অনেক আগে হওয়া উচিত ছিল। তাহলে মানুষ এই যে নাটক হারিয়ে যায়, তো মিস হয়ে যায় মানুষের কাছে। একদম সেই কারণে আমরা মারিচ সংবাদ জগন্নাথকে এতদিন বাঁচিয়ে রাখতে পেরেছি, কষ্ট করে হলেও বাঁচিয়ে রাখতে পেরেছি। না, একদম যেন পরপর হয়েছে, মানে চেতনার 50-এ তোমরা ফেস্টিভ্যাল করবে, চেতনার 50, তারপরে লালদার অনেকগুলো করা নাটক নির্দেশ এবছরই হলো, তারপরেই ঠিক তোমারটা আসছে। এটা খুব মানে কি বলবো, ডেস্টিনি মতো বলা যেতে পারে। তো না, একটা জিনিস যেটা জিজ্ঞেস করার, যে অনেকবারই আমরা অরুণবাবুর থেকে শুনেছি যে উনি চান না যে মারিচার হোক, মানে এমন পরিস্থিতি হোক পৃথিবীতে যাতে মারিচার না করার দরকার না, মানে যে কারণে করা, যে বক্তব্যের জন্য করা, বা যে দর্শককে যে বার্তাটা দেয়, সেই বার্তাটা দরকারই পড়বে না, এটাই অরুণবাবু ঘুরিয়ে বলেছেন আর কি। কিন্তু মানে জগন্নাথ, কিন্তু আমার অরুণবাবুর বক্তব্যের সঙ্গে একটাই দ্বিমত, উনি ঠিকই বলছেন, উনি বলতেই পারেন, উনি নাটককার, উনি কিন্তু শুধু বক্তব্য ছাড়াও মারিচ সংবাদ যে প্রেজেন্টেশন, যে সিম্পলিসিটি, এবং যে মানে মানে একদম অল্প আঁচড়ে যে নাটকীয় প্রয়োগ, বক্তব্য যাই থাক না কেন, ওই শুধু ওটা দেখার জন্য মারিচ বেঁচে থাকতে পারে। ঠিক না, কিন্তু তোমরা এই সিদ্ধান্ত নিলে তো আমাদের কলকাতা যারা নাট্যপ্রেমী মানুষ, তাদের তো বড় দুঃখের বিষয় যে জগন্নাথ আর হবে না, মানে এটা মারিচ সংবাদ হবে না বলেছি আমি, যে মারিচ সংবাদ তো চেতনার 50 বছরে যে সম্মিলিত অভিনয়টা, ওটা আমারই মস্তিষ্ক প্রসূত ছিল। আমি সবাইকে বলে রাজি করিয়েছিলাম, এবং সবাই অত্যন্ত আনন্দ সহকারে রাজি হয়েছিল, কারণ মারিচ সংবাদের মতো নাটক 50 বছর ধরে চলছে,
এটাতে একসাথে পার্টিসিপেট করবো, সবাই একসাথে একটা সেলিব্রেশন হবে, কিন্তু সেইটা এতদিন ধরে আর অভিনয় করা সম্ভব নয়। হুম। তো এই সম্মিলিত অভিনয়টারই শেষ অভিনয় হচ্ছে এটা। চেতনা মানিক সংবাদ যদি কোনো আমন্ত্রণ আসে অবশ্যই করবো। না, মানিচের কথা বলছি। জগন্নাথ হ্যাঁ, জগন্নাথ আমার শরীরের কিছু বলবো না, সেটা সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য আমি জগন্নাথ আমি লাইফ রিস্ক বলবো না, বাড়াবাড়ি যে হ্যাঁ। আমি রিস্ক নিয়ে আর জগন্নাথ করতে চাই না। জগন্নাথ করলেই আমার শরীর খারাপ হয়। তো আপাতত চাই না। জগন্নাথের 50 বছর 2027, যদি সেই আচ্ছা। সময় কেউ জগন্নাথ করতে চায়, অল্টারনেটিভ কেউ জগন্নাথ তৈরি করতে পারে, আমি তাকে সাহায্য করতে পারি। তাহলে তাহলে তখন জগন্নাথেরও একটা, এটা প্রথম বললাম ক্যামেরায়, জগন্নাথেরও একটা মারিচের মতো এরকম কম্বিনেশন নাইট হতে পারে। হুম। 2027 এখন অনেক সময় আছে। হ্যাঁ, এখন অনেকটা সময়, কিন্তু এর এর মাঝখানে তুমি জগন্নাথ না করলে জগন্নাথ হবেই না, এরকম না। একটা পরিকল্পনা। না, হবে না। এবং এটাও করতাম না, এটা প্রচুর মানুষ আমাকে এই গান্ধী নাটকের শেষে বা কার্টন কলে চিৎকার করে জিজ্ঞেস করতো, জগন্নাথ কেন হবে না, জগন্নাথ একবার করুন। তো আমি দেখলাম এত বড় উৎসব, তো মানুষের এত ভালো লাগাটাকে প্রত্যাখ্যান করা উচিত না। হয়তো মানুষ এরপরেও বলবে আবার করতে, সেই জন্যই আগে থেকে বলে দিচ্ছি আপাতত এটাই শেষ অভিনয় ধরেই এগোতে হবে। না, এটা তুমি হয়তো তোমার শারীরিক মানসিক অসুস্থতার কথা বলতে চাও না, বা এই প্রসঙ্গে একটা জিনিস যেটা বলবার, যে নাটক যারা করছেন বা যারা অভিনয় এই শিল্প মাধ্যমটার সাথে আছেন, যখন তোমার কাছে নতুন কোনো নাটক আসে বা সিনেমার যখন কোনো একটা স্ক্রিপ্ট আসে, সেটার তুমি যখন প্রিপারেশন নাও, সেইটার কেমন প্রিপারেশন নিতে হয়, এবং এমন নাটক যখন নাটকটা হয়ে যাওয়ার পরে এমন কোনো একটা ইমোশনাল জায়গায়, সেইখান থেকে মানসিক মনস্তাত্ত্বিক কতটা অভিঘাত তৈরি হয়? আচ্ছা, না, সিনেমার ক্ষেত্রে একরকম ভাবে হয়, কারণ সিনেমার চরিত্র যেরকম আসে, সেই চরিত্রের একটা আধার কোথা থেকে খুঁজে নিতে হয় আমাকে। এটা বাস্তব জীবন থেকেও হতে পারে। মানে মানে ধরো আমি শিশির কুমার ভাদুড়ী যখন অভিনয় করেছি, ওই শিশির ভাদুড়ীর যেটুকু পুঁথি আছে, বই আছে, সেগুলো ছাড়া তো আমার কোনো উপায় নেই। সেখান থেকেই শিশির কুমার ভাদুড়ী সম্পর্কে আমার মনোজগতে একটা ধারণা তৈরি করা, মানুষটা এরকম ছিলেন মানে এরকম ভাবে হয়তো চুরুট খেতেন, এরকম ভাবে ড্রিঙ্ক করতেন বা সামথিং বা মানে কি বলবো, মানে খুব অহংকারী ছিলেন হয়তো। সেই অহংকারটা কিন্তু শিল্পের অহংকার। তো এইগুলো শিশির ভাদুড়ী করার সময়, যেহেতু ওরা একটা বড় দায়িত্ব, কত বড় রোল আমি তো সব সিনেমায় করি না, ওটা একবারে বলা হয় মলাট পার্ট আর কি, যাকে বলে বড় বাবু, সিনেমা রিলিজ করেনি। তো ওর প্রিপারেশনটা খুব শক্ত ছিল, এবং ওনার অভিনীত নাটকগুলো সম্বন্ধে জানা, যেহেতু সেইগুলো অভিনয় করতে হয়েছে, তো এটা একটা হিউজ প্রিপারেশন ছিল, মানে যাকে বলা যায় চূড়ান্ত প্রিপারেশন। অন্যান্য রোলে একটা, ধরো আমি একটা কোনো ওই একটা ওয়েব সিরিজে যেমন বাঁশি বাজায় বিখ্যাত, তো এবার বাঁশিটা মিনিমাম কতটা ঠিক রিয়েলিস্টিক এভাবে ধরা যায়, একজন বাঁশি যে বাজায় তার থেকে জেনে নিয়ে করা, চরিত্রটা যেরকম চরিত্র থাকে সেগুলো নিজের মতো করে স্ক্রিপ্ট অনুযায়ী স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে কথা বলে এগিয়ে যাওয়া, তার জন্য এরকম এক্সট্রা প্রিপারেশন কিছু লাগে না, যদি না কোনো এক্সেপশনাল চরিত্র হয় সিনেমার ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে তোমাকে আমি বলছি, নাটকের ক্ষেত্রে যদি এরকম গান্ধীর মতো নাটক হয়, যেটা খুব ইতিহাস নির্ভর, এবং যেখানে হরিলাল গান্ধীকে নিয়ে একটা গোটা বই আছে, আমি যখন হরিলাল গান্ধী করছি, সেই বইটা আমি যদি না পড়তাম, তাহলে হরিলাল গান্ধীটা হয়তো আমার আমি কি বলবো, আমি অভিনয় আরো ভালো করা যায় হয়তো এই রোলটা, এই যেটুকু করেছি সেটুকু করতে পারতাম না। বইটার কি হেল্প করলো, এবার ধরো তুমি বই পড়লে, যে অভিনয় জানে না সে খুব খারাপ অভিনয় করে, সে বই পড়লেও যা না পড়লেও যা, আমি সেটার কথা বলছি না, আমি বলছি রসদ গুলো পাওয়া। হরিলাল কোথায় কেন চিঠি লিখতো বাবার সাথে, কোথায় কোন জায়গা থেকে বিরোধটা শুরু হলো, বা ও যে দাবা খেলতো এত ভালো, বইটাতেই আছে, নাটকে নেই। কেন দাবা খেলতো, কেন মানে দাবা কেন, তার মানে ওর মাইন্ড খুব শার্প ছিল। দাবা খুব, যারা খেলে তাদের কনসেন্ট্রেশন খুব হাই হয়, শুনেছি এটা খুব, বা আমি নিজেও দাবা খেলি, দাবা খেলতে পছন্দ করি। তো ওইভাবে হরিলালের গ্রাফটা তৈরি করা, স্ক্রিপ্টে তো দেওয়াই আছে, স্ক্রিপ্টের বাইরের অসৎগুলো তুমি বই থেকে জানলে, বা ভিডিও ফুটেজ থাকলে ভিডিও থেকে জানলে, এইভাবে রিসার্চ করে করে একটা চরিত্র আমরা তোমার এরকম কোন চরিত্র করতে গিয়ে খুব মানসিক অশান্তি হয়েছে, চরিত্রটা করবার পর নাটকের শেষে? হয়, এটা কি বলতো, প্রকাশ করি না, ওরকম ভাবে কখনোই বলিনি, ওর হয়। মানে আমি তো জগন্নাথ যতবারই ইন্টারভেলের যে দৃশ্যটা, জগন্নাথের প্রতিবারই কেঁদে ফেলি, একদম সত্যি কেঁদে ফেলি। যেমন আমার মায়ের মৃত্যুর পরেই ওই উৎসবটা মাকে আমরা উৎসর্গ করেছিলাম 50-এ,
এবং সেটা অবশ্য খুবই ইমোশনাল ধাক্কা, এত বড় ইমোশনাল ধাক্কা ছিল যে আমি প্রায় ইন্টারভেলে কান্না থামাতেই পারছিলাম না, খালি মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। সেটা অন্য জিনিস অবশ্য, সেটা আমি বলছি এটা অন্য ইমোশন তোমার উপর ভর হ্যাঁ, করছে আর কি। ওটা কান্নারই দৃশ্য, কিন্তু এরকম নয় লোকে যারা জানে না আমার মায়ের কথা তারা হয়তো বুঝতে, তারা ভাববে "উফ, কি কান্না কাঁদলো লোকটা, কি ভালো কাঁদলো"। এবার আমার কিন্তু ওইটা, যেটাকে আমরা ইমোশনাল মেমোরি বলি, ইটস ভেরি, এটা খুব অনেক বড় ব্যাপার। ইমোশনাল মেমোরি নিয়েই 1 ঘন্টা কথা বলা যায়। হ্যাঁ। ইমোশনাল মেমোরি বিভিন্ন ভাবে ওয়ার্ক করে। না, আমার ক্ষেত্রে এতে করে, থিয়েটারে করে, সিনেমায় খুব একটা করে না। হ্যাঁ, না ওই সময়টায় খুবই একটা শক্ত মন নিয়ে তোমাদের করতে হয়েছে, কেননা মানে আমার হয়েছে, যতটুকু মনে কিন্তু পড়ছে ওই বলছি এই যে ব্রেক, মাঝামাঝি এই ঘটনা। হ্যাঁ ব্রেকটা, হ্যাঁ ঠিক উৎসবের আগে ঠিক, 2-3 ঠিক। দিন আগে মারা যায়, 2-1 পরের দিন দিন আগেই। সকালেই রিহার্সাল ছিল। আমরা একদম মায়ের মানে এর কাজ করে, অন্ত্যেষ্টি করে একদম বাড়ি ফিরেই আবার রিহার্সালে যাই। সো এবারে এরকম মানসিক হয়। গান্ধী রোলটাও, এই গান্ধী, হরিলাল গান্ধী করতে গিয়েও হয়েছে, কারণ এটা বাবা ছেলের একটা বিরোধের গল্প। বাবা ছেলের একটা মানে অত্যন্ত পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা সত্ত্বেও, পরস্পরকে অত্যন্ত ভালোবাসতো, তা সত্ত্বেও তাদের এই যে বিরোধিতা বা আলাদা হয়ে যাওয়া বা এইরকম একটা শেষ অব্দি হরিলালের ওই মৃত্যু, গান্ধীর ছেলের ওরকম মৃত্যু ভাবা যায় না, মানে অসম্ভব ট্র্যাজিক একটা ঘটনা। তো আমার সঙ্গে আমার বাবার অনেক বিরোধ হয়েছে, কিন্তু আমি কোথাও সেই বিরোধটাকে সামলে হয়তো টিকে থাকতে পেরেছি। কিন্তু মাঝে মাঝেই এই চরিত্রটা করতে গিয়ে মনে হতো যে আমারও তো জীবনে ঘটেছে, কিন্তু আমি সেটাকে যেভাবে ট্যাকেল করেছি বা যেভাবে, সেটা হয়তো হরিলাল পারেনি। এরম ভাবে ভাবতাম আর কি, এরম ক্ষেত্রে হয়েছে। না, এইটা তোমায় জিজ্ঞেস করার এই জন্য যে আমাদের অনেক বন্ধুরা যারা হয়তো নাটকের ওয়ার্কশপ করেছে, হুম, সেখানে যে নানান ধরনের মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে শেখানো হয়েছে, হুম। তার মধ্যে দিয়ে অনেকেই কেঁদে ফেলেছে, অনেকে ওইটা করতে গিয়ে একসাথে অনেকে কেঁদে ফেলেছে। তো ওয়ার্কশপ করা এইটা কি মানে একটা সুবিধা দেয়, মানে ওয়ার্কশপ করাটা যে সুবিধা দিতে পারে, ওয়ার্কশপে তুমি একটা ধারণা পেতে পারো যে একটা অভিনয় আসলে কি ফেলনার জিনিস নয়। অভিনয়টা তখন ফেলনার জিনিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে সবাই অভিনয় করতে চাইছে, এত অভিনেতার সংখ্যা। মানে যেহেতু কোনো কিছু অভিনেতার জন্য তোমার ডিগ্রি লাগছে না, হুম, অভিনেতার জন্য মিনিমাম আচ্ছা ঠিক আছে, ভালো দেখতে, আচ্ছা ফর্সা রং, আচ্ছা ঠিক আছে, চোখ দুটো বড় বড়, আর ভালো হাইট বা সামথিং সামথিং, যা চলে যায়। মানে এটা সিরিয়াল না, এটা তো বলছি, কিন্তু সে অভিনেতাই হয়ে যাচ্ছে। মানে অভিনয় করতে গেলে কি শিখতেই হবে? মানে এখন যেরকম একটা ঘটনা ঘটছে, যা পড়েও আমরা জানতে অভিনয় পারছি শেখা ছাড়া করা যায় না, এটা আমার বিশ্বাস। যে ধরো মানে যা পড়ে দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে লোকজনের কত ফলোয়ার, এখান থেকে ডাক হচ্ছে। দেখো তুমি যদি অনেক দিন ধরে হ্যাঁ 3টে প্রায় মিডিয়ামেতেই তুমি অভিনয় করেছো, ছোট পর্দায় করেছো, একদম টিভিতে একদম নাটকে করেছো, ওয়েব সিরিজেও ওয়েব সিরিজে করেছো। তো এইটা নিয়ে তুমি যদি একটু বলো আর কি। না বলার, দেখো আমার বলার কিছু নেই। ট্রেন্ড ইজ সামথিং, মানে ধরো এই যে যেটাকে ট্রোলিং যেমন একটা ট্রেন্ড, মানে লোকে ইচ্ছে করে ট্রোল হতে চাইছে, মানে আমি বুঝতেই পারি না মানেটা কি। আমি তো একবার, আমাকে 2-3 বার ট্রোল হতে হয়েছে। যাক সেটা মানে আমার প্রচন্ড লাগে, অস্বস্তি হয়, কারণ আমি ওইভাবে বড় হইনি। ট্রোলিং আবার কি? আরে ঠিক আছে, তোমার আমার কাজ ভালো নাই লাগতে পারে কোনোটা, সবার কি সবার সব কাজ ভালো লাগে নাকি? হতেই পারে না। আর ওইটা যেটা বলছো অভিনেতা নির্বাচনে, এই যে কারণ প্রযোজকরা না কি হচ্ছে আমার মনে হয়, তারা ভাবছে যে ওর তো 2 মিলিয়ন ফলোয়ার, তাহলে ও যদি কোনো একটা প্রজেক্টে কাজ করে তাহলে সেই ফলোয়াররা এটা দেখতে আসবে। এই ধারণাটার মধ্যেই একটা কোথাও ফ্যালাসি লুকিয়ে আছে। অসম্ভব, হতেই পারে না। রিলস যারা রিলস দেখে তারা ইকুয়ালি সিনেমা দেখবে, সে সিনেমা করলে? হতেই পারে না, এটা হতে পারে না। এটা আমি মানে আমার ধারণা এটা হতে পারে না। এবার আমি ভুলও হতে পারি, জানি না, কখনোই হতে পারে না। তুমি সিনেমাটা যদি না ভালো হয় তাহলে তো কেউ হতো না, তাহলে তো সবাই রিলস করেই যখন অ্যাক্টর হয়ে যেত। তাহলে তুমি বলো না, রিলস করে একটা নওয়াজুদ্দিন সিদ্দিকী বেরিয়েছে, আমি আমি হিন্দির কথাই বলছি, বাংলা একটা ঋত্বিক চক্রবর্তী বেরিয়েছে, বা বা অনির্বাণের মতো একজন অ্যাক্টর বেরিয়েছে রিলস করে, নাম বলো আমার। ঠিকই, কিন্তু এখন মানে যা না না, ট্রেন্ডটা তুমি ঠিকই বলছো, এই ট্রেন্ডের জন্য অনেকেরই রাগ হয়। যারা অনেক দক্ষ লোক আছে, যারা সত্যি অভিনয়টা নিয়ে চর্চা করে এবং অনেক ভালো অভিনয় করে, তারা হয়তো কোনো এই ট্রেন্ডের কারণে একটু অবহেলিত হচ্ছে। সেই অবহেলাটাকে সহ্য করতে হবে। তোমার ভেতরে যদি সেই শক্তিটা থাকে, করতে হবে। তুমি অনেক জিনিস পাবে না হয়তো, আবার অনেক জিনিস পাবেও তো, সেটা
মানে ওই ইকুয়েশনটায় না গিয়ে তুমি তোমার মতো যদি আমি আমার মতো বা আরেকজন তার নিজের মনের মতো বা মানে ফিনান্সিয়াল মানে প্রফেশনাল কাজগুলো আমরা মনের মতো পাই না। আমার সে তো অনেক ডিরেক্টর যেমন বড়বাবুদের রেশমি মিত্র আমাকে কাস্ট করলো ফাইনালি, এটা হয়তো সৃজিত মুখার্জি করলে করতো না, বা কৌশিক গাঙ্গুলি করলে হয়তো করতো না। সেটাতে আমার তো তাতে আমি রেগে যাওয়ার কি, পরিচালক যেটা মনে করবে সেটাই করতে হবে, বাজার বিনোদন, সুতরাং এটাকে তোমাকে মেনে নিতে হবে। থিয়েটারের ক্ষেত্রে তো সেটা হয় না, থিয়েটারের ক্ষেত্রেও হয়, এখন হয় সত্যি কি আছে নাটকে দেখার চেষ্টা করে যে কোনো মানে তথাকথিত একটু পরিচিত কেউ আছে কিনা, সেইটাও একটা ট্রেন্ড যেটা থিয়েটারে এতটা ছিল না। হ্যাঁ। সেটাও আজকের যুগে একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে যে কোন অভিনেতারা আছেন। একসময় যেটা হতো অরুণ মুখোপাধ্যায়ের দল যেত না, অরুণ মুখোপাধ্যায় যখন আচ্ছা ঠিক আছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ওই একজন, এখন দেখার চেষ্টা করে কে কে আছে। এটাও বলতে পারো আধুনিক এই ডিজিটাল যুগের একটা ট্রেন্ড, বা মানে পুরনো মানুষরা হয়তো এটা মেনে নিতে পারবে না, অনেকেই ক্ষোভ প্রকাশ করবে, কিন্তু এইগুলো ট্রেন্ড গুলোকে তুমি তো অস্বীকার করতে পারো না। কিন্তু আমি ওইটাই বারবার বলি যে শুধু রিলস বানিয়ে যদি সে সত্যি সেই উচ্চমার্গের ইরফান খান হতে পারে, তাহলে সেদিন থেকে আমি অভিনয় ছেড়ে দেবো, একদম ছেড়ে দেবো, গ্যারেন্টি একদম। না, এই পুরোনো মানুষদের কথায় যখন আসছে যে একটা দেখো বিভাজন রয়েই গেছে, সেটা হচ্ছে যে তোমাকে যদি অভিনয়টা ভালো করে শিখতে হয় বা অভিনয়টা করতে হয়, তার জন্য নাটকের মঞ্চ আছে, আর যদি তোমায় পপুলার হতে হয় তাহলে হচ্ছে কি সিনেমা, সিরিয়াল সিনেমা সিনেমায় সবাই এরকম। চান্স পাওয়া শক্ত আর তো এইটা কি তুমি মনে করো, বা ধরো না, তোমার কেন হচ্ছে, যেহেতু সিরিয়াল অনেক সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওরা একটা জনপ্রিয় একটা সিরিয়াল জনপ্রিয় হলো, আমি অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছি, সেই জনপ্রিয় সিরিয়ালটা কি হচ্ছে, সব মানুষ তো নাটক দেখতে পারে না, নাটক দেখতে আসতে পারে না, তুমি এটা গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। ধরো লক্ষ্মী ছানা নামক যে অনুষ্ঠানটা জনপ্রিয় হয়েছে, আমি যখন যাত্রা করছি তখন লক্ষ্মী ছানা বলে প্রচার করা হচ্ছে, এসে গেছে লক্ষ্মী ছানা খ্যাত, মানে সো দ্যাট বিকামস এ ব্র্যান্ড। সো মানে দ্যাটস কোয়াইট অ্যামেজিং। আমার খুব ভালো লাগতো কারণ লক্ষ্মী ছানার মধ্যে একটা অনুষ্ঠান করে যে বাঁকুড়ার, রিক্সা করে, একদম রিক্সা, গঙ্গাসাগরে আমরা শো করছি, ভিক্টরদার গাড়ি, তার পেছনে আমার গাড়ি, এসে গেছে ভিক্টর, তার পেছনে আছে লক্ষ্মী ছানা, নিজেই ইকো করছে, ইকোটা এতে হচ্ছে না জানো তো, যে বলছে সে নিজেই ইকো করছে, আচ্ছা এসে গেছে ভিক্টর নিজেই সাউন্ডে ইকো হচ্ছে, সাউন্ডে হচ্ছে না নিজেই মুখেই করছে, তার পেছনে আছে লক্ষ্মী ছানা, এত হাসি পাচ্ছে যাচ্ছে। আর এত সো মানে এইটা আমি যে কারণে বললাম, সো পপুলারিটি অনেক সহজে, টিভি অনেক সহজে পপুলারিটি দেয়, যেটা থিয়েটার দিতে পারে না। থিয়েটার একটা দীর্ঘ চর্চার পরে তখন লোক তোমাকে অ্যাকসেপ্ট করবে, সত্যি এই ছেলেটা ভালো, এই ছেলেটা মঞ্চে ভালো অভিনয় করে বা ভালো পরিচালনা করে। একটা কাজ দিয়ে হয় না, থিয়েটারের একটা দীর্ঘ যাপন আছে। সিরিয়ালের যেমন ইনস্ট্যান্ট, ইটস লাইক এ নুডলস, ম্যাগি নুডলস, এই একটা করবে, লেগে গেল তো ব্যাস হয়ে গেল, তোমার মোটামুটি মাচা টাচা সব মিলিয়ে তোমার রোজগারও বাড়তে থাকবে, তোমার রিলসও বাড়বে, তোমার ফলোয়ার্স বাড়বে। আমি ইয়াংদের ক্ষেত্রে মূলত বলছি যে তুমি সহজে পেয়ে যাচ্ছে, সে যদি সেই জীবনটা বেছে নেয়। কিন্তু আমার ধারণা, এটা আমার ধারণা, বিশ্বাস, আবার ভুল হতে পারি, সে যদি সেই উচ্চ মার্গের, তার কাছে যদি মানে মনে হয় যে আমি ইরফান খানের মতো কোনোদিন অভিনয় করব, আমি বোঝানোর সুবিধার জন্যই বলছি, বা উত্তম কুমারের মতো অভিনয় করব, তাহলেও কিন্তু সে ওই পপুলারিটি বা ওই টাকা দিয়ে সেটা পারবে না। তার জনপ্রিয়তা হবে হয়তো ওই সাময়িক একটা হবে, না অনেক টাকা হয়তো ব্যাংকে জমবে, কিন্তু অভিনেতার ওই সম্মানটা সে পাবে না যদি না সে শেখে। এই জন্য একটা নাম বলো, একটা নাম যে না শিখে আমতাবড়ি হয়েছে, সেরকম পাওয়া যাবে না। সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে এইটা নিয়ে এখন একটা পপুলার ধারণা হয়েছে যে বোধহয় রিল করে ফেলে এটা করে ফেলা যায়, একটা ধারণা হচ্ছে, কারণ মানুষ অলস হয়ে গেছে, কারণ মনে করো তারা জানেই না যে অভিনয় জিনিসটা খায় না, মাথায় দেয় উচ্চারণটা কি, বাংলা ভাষাটা কি, মডুলেশন কি, অ্যাকসেন্টুয়েশন কি, পজ কাকে বলে, কেন পজ নেয় অভিনয়, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া কাকে বলে, তখন মানে এই অনেক অনুষঙ্গ গুলো, মানে কি, মানে ভাব বলতে কি বোঝায়, বিভাব বলতে কি বোঝায়, সাত্ত্বিক জিনিসটা কি, মানে বলছি মানে ঠিকই। সো দে আর নট বদার্ড অ্যাবাউট। তাহলে তো এত অভিনয় একটা বিজ্ঞান না হলে তাহলে এত বই লেখা হতো নাকি? এতগুলো মানুষ কি বোকা? পৃথিবীর তাবড় এতগুলো বড় বড় মানুষ এত বড় বই লিখে গেছে। আমি বলছি বই পড়ার দরকার নেই, কিন্তু তারা তো আর বোকা নয়। তারা অভিনয়টার ভেতরে নিশ্চয়ই সেই রসদ কোথায় লুকিয়ে আছে, চর্চার রসদ লুকিয়ে আছে বলেই তো লিখেছে। অভিনয় এমনি হতে পারে না।
তো সেটা সেটা তুমি বলছো অভিনয় আর নাটকে? ঘুড়ি ওড়ানো এক না, ঘুড়ি ওড়ানোটা একটা আর্ট। হ্যাঁ, ভালো ঘুড়ি ওড়াতে গেলে জানতে হয়, কিন্তু সেই ভারী ঘুড়ি ওড়ানোটাও যেমন জানতে হয়, অভিনয়টাও জানতে হয়। হ্যাঁ। না এইটা তুমি যেটা বলছো যে নাটকে এই স্পেসটা যে বেঁচে আছে, একটা সময় আমি উৎপল দত্তের একটা ইন্টারভিউ শুনছিলাম। Right. তো অঙ্গারের ক্ষেত্রে উনি বলছিলেন যে একটা প্রায় 3-4 মাস 6 মাস ধরে Right. ওই খনি শ্রমিকদের সাথে উনি গিয়ে কথা বলেছেন। ওখানে ঠিক। খনি শ্রমিকরা যখন কাজ করছে হুম, হুম, সেখানে যে সাউন্ডস্কেপ Right. সেইটা ওনারা রেকর্ড করেছেন, সেইটাকে নিয়ে এসছেন এবং তারপরেতে সেইটা ইনকর্পোরেট করেছেন নাটকে। সেখানে প্রযোজনা। তারপরে আস্তে আস্তে এই নাটকটা কতটা পরিশ্রম, কতটা গড়ে রিসার্চ উঠেছে। থাকলে তবে গো একটা নাটক তৈরি। তবে এই নাটকটা গড়ে যেটা উঠেছে। তিস্তাপাড়ের ক্ষেত্রেও দাদা যে গেছিল শিলিগুড়ি, মানে তিস্তার ওখানে ব্যারেজ দেখা, এ দেখা, হুম। তিস্তা তো ওই নিয়েও ছিল, মানে তুই হ্যাঁ। বলাতে মনে পড়লো, আমি হ্যাঁ। যদি অভিনয় করিনি ওটাতে, কিন্তু এই ধরনের নাটকের ক্ষেত্রে যেটা উৎপলবাবুর কথা তুমি বললে, তো দরকার পড়বেই পড়বে। না, এইটা কি এই স্পেসটা কি এখনো আছে বা এই টাইমটা কি এখনো ধরো থিয়েটারের ক্ষেত্রে তুমি যে আছে বলছো? আছে আছে আছে, কিন্তু টাইমটা একটু কমে গেছে কারণ আগের যেটা হতো, আগে থিয়েটার কি ছিল দেখো, মূলত যারা চাকুরিজীবী, মূলত তারা চাকরি করতো 10টা থেকে 5টা, হুম, তারপর সন্ধ্যাবেলা থিয়েটারটা করতো, আবার স্পেশালি কিছুদিন ছুটি নিয়ে সকালবেলা। কিন্তু এখন তো থিয়েটারে বিভিন্ন ধরনের মানে ধরো প্রফেশনালও যারা 5টা দলে অভিনয় করছে, হুম, অল্প টাকা পাচ্ছে কিন্তু করছে, চেষ্টা করছে হুম, একটা রুজি তৈরি করার থিয়েটারের মাধ্যমে, এটা কিন্তু ভালো দিক। তার ফলে কি হচ্ছে, সময়টা একটু কমে গেছে। তোমাকে একটা স্পেসিফিক, তুমি তুমি যদি মনে করো অনন্ত 6 মাস ধরে করবে, হয়তো তুমি সবাই তখন পারবে না, সবাই ডেট দিতে, সবাই সেই সময়টা দিতে পারবে না, তখন তোমার সবাইকে না পেলে তুমি থিয়েটারটা তৈরি করবে কি করে, যদি কালেকটিভ থিয়েটার হয়। হুম। 2-3টে চরিত্রের নাটক হলো, দ্যাট ডিফারেন্ট ইস্যু। হুম, মানে মানে আমি গান্ধীর ক্ষেত্রেও দেখেছি, অনির্বাণ চক্রবর্তী, নিবেদিতা দুজনেই খুব ব্যস্ত, ও দুজনেই অন্য জগতে অভিনয়ে ব্যস্ত। তো তারা তাদের মতো করে শিডিউল দিয়েছি, তারা ঠিক ম্যানেজ করে, যেদিন অসুবিধা হয়েছে আমি করে নিয়েছি, কিন্তু ওইটা ভালো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে, যেটা ওই সময় ডিরেক্টররা মানতেন না। 6টা মানে 6টাতেই আসতে হবে, হুম, 5টা মানে 5টাতেই, 1 মিনিট লেট মানে জবাড়িও। এই ডিসিপ্লিনটাকে আমি খারাপ বলছি না, কিন্তু তোমাকে অন্যদের সঙ্গে কথা বলে নিতে হবে, আমি বলছি না টাইম ওয়েস্ট করার কথা, কিন্তু তোমাকে ওইটা সময়ের সঙ্গে তোমাকে তো একটু মানিয়ে নিতেই হয়। হুম। মানিয়ে নেওয়া বলবো না, এটা বলবো আজকের দাবি বলবো এটা। তার মানে তুমি যে নাটকটা ফাঁকি মেরে করছো তা নয় কিন্তু, মানে নাটকটা ফাঁকি মারছো, যতটুকু সময় দেওয়ার কথা ততটুকুই দিচ্ছ। কিন্তু আগে কি হতো, মানে আগে হচ্ছে আর কোনো স্পেস নেই তো, চাকরি থিয়েটার, এবার বাড়ি গিয়ে যে যার মতো চর্চা করো, বই পড়ো, লেখো। হুম, তো সেইটা তো এখন মানুষের মাল্টিটাস্কিং বেড়ে গেছে, তো সেটা আমাকে ভাবতে হবে। সেটা তুমি যখন আমি হিবিজিবির সময়ও ধরো যে বাচ্চারা কাজ করছে, যে নতুন নাটকটা নামবে বাচ্চাদের নিয়ে, তো সেখানে তো বাচ্চাদের স্কুল আছে, আমাকে যেমন তাদেরকে 7:30-8টার মধ্যে না ছাড়লে তারা পরের দিন আবার ভোরে উঠবে, হুম। আমি Morning school। 9টা অব্দি রিহার্সাল করতে পারছি না, হ্যাঁ। আবার স্কুল ফিরে তার 4টায় রোজ যে ডাক, শনি রোববারটা অসুবিধা নেই ছুটি। তো এটা তো আমাকে ভাবতে হবে, এটা বাচ্চা বলে স্পেশালি, আবার তাদের সঙ্গে আবার যারা বড় করছে তারাও অ্যাডজাস্ট করতে হবে। হুম। হ্যাঁ, এইগুলোকে একটু করতে হয়, নিয়ে কোনো না, সন্দেহ নেই। এইটা নিয়ে তুমি কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদি না তুমি মনে করো যে তোমার টাইমের অভাব হচ্ছে, তাহলে তুমি নাটক নামিও না, হুম। বেটার হচ্ছে নামিও না। ওরকম কোনো চাপ আমি নিই না যে নামাতেই হবে। না, এবার তুমি যে কথাটা বলছো সেটা থেকে একটা ব্যাপার আসে যে আমরা এখন বেশ কিছু নাটক দেখছি হুম। যেটাতে ধরো স্টার কাস্ট করা হচ্ছে, রাইট, মানে বাইরের দলের হ্যাঁ, হ্যাঁ, অন্য কাউকে একটা কারণ ডাকা দলে হচ্ছে। অভিনেতা নেই, হ্যাঁ, সত্যি নেই। অথবা হচ্ছে গিয়ে যে হয়তো সিনেমা করে সেখানে পপুলার তাকে ডাকা হচ্ছে যারা নাটক করে। এইরকম কিন্তু নয়, না, এবার তারা মূলত থিয়েটারের অভিনেতাই কিন্তু। হ্যাঁ, এবার যারা তাদের ধরো শুধু নেওয়া সিরিয়াল হলো। সিনেমা করে সেরকম অভিনেতারা কিন্তু নাটক করছে না, তুমি দেখো। না, তারা হয়তো নাটকেরই ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি যেটা হ্যাঁ, নাটকের ব্যাকগ্রাউন্ড, তুমি কৌশিক সেনকে কি বলবে? না, কৌশিকরা তো হ্যাঁ একদম নাটকেরই ব্যাকগ্রাউন্ড থেকে সিনেমা তারপরে। সিরিয়ালও ইকুয়াল তো, হ্যাঁ, বা আমরাও তাই, আমিও তাই, কাঞ্চন মল্লিকও তাই, মানে কথার কথা বলছি, হ্যাঁ, সবারই ইকুয়াল। একটা থিয়েটারের যেমন সলিড ব্যাকগ্রাউন্ড আছে, ওখানেও আছে। এটা এবার তাদের পরিচিতিটা তারা করতে করতে বাড়িয়েছে। হ্যাঁ। বা অনির্বাণ ভট্টাচার্য বিগত 4-5 বছরে যে সিনেমায় আর যে স্টার একটা ইমেজ তৈরি হচ্ছে, সে তো থিয়েটার থেকেই এসে আস্তে আস্তে হয়েছে, সেটা ঠিক। ওটা একটু তাড়াতাড়ি হয়েছে, সেটা হতেই পারে, কারো তাড়াতাড়ি হয়, কারো সময় লাগে। সো এটা নিয়ে মানে এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। সে এবার অনির্বাণকে ধরো, আমি আর অনির্বাণ কারু বাসনার মতো একটা কঠিন মরবিড নাটক করতাম জীবনানন্দের উপন্যাস থেকে। এবার আমি আর অনির্বাণ না থাকলে কি নাটকটা হয়তো অতটা লোক দেখতো না, এটা হতেও পারে, কিন্তু তাও যেটা দেখছে সেটা মানুষের কাছে একটা মানে
আমি এটাই বলতে চাইছি যে তুমি স্টার ভ্যালুকে কাজে লাগিয়ে যদি একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ যে কাজটা সিনেমা সিরিয়ালে মানুষ সিনেমা সিরিয়াল নিয়ে কোনোদিন কারো বাসনা হবে না, কোনোদিনই হবে না। So, যদি দেখে সেটা তো ভালো দিক। না এখান থেকে যেটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম sorry. তোমাকে, যে এই যে স্টার যখন নেওয়া হচ্ছে, তো তখন যেরকম একটা প্রবলেম হচ্ছে যে তার ডেটের কতগুলো প্রবলেম হচ্ছে, ঠিক ঠিক আর একটা উপায় হচ্ছে যে একটা নাটকের দল যে ডেডিকেটেডলি নাটকটাই করে তাকে দিয়েই নাটকটাকে এমন একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়া হলো যেখানে হয়তো দর্শক আসছে, হ্যাঁ, কিন্তু সে অত স্টার নয়, নাটকটা একটা স্টার হয়ে উঠছে। আর একটা সময় হয়তো কোনো একজন, মানে এই দুটোর মধ্যে তুমি কোনটা? না, এটার মধ্যে অবভিয়াসলি আমি কালেক্টিভিটিতে বিশ্বাস করি, সেটা আমাদের কারণ হয়ে হচ্ছে। গোপাল তাই, হ্যাঁ। গোপাল উড়েতে এখন তুমি যদি নিবেদিতা আর আমাকে স্টার ধরো, তা আমাদের ধরলে হবে না, মনে করতে হবে যে আমরা চেতনারই অংশ। এবং গোপাল উড়ে যেটা মেটাতে গেল, মানে কি সব তো দলের ওয়ার্কশপের ছেলে মেয়েরাই করেছে, এই নতুন নাটকের ওয়ার্কশপের ছেলে মেয়েরাই করছে। গান্ধীতে অনির্বাণের তো একটা চেতনা ব্যাকগ্রাউন্ড আছে। এবার আমার গান্ধীকে আমি তখনই বাইরে থেকে অভিনেতা নিই যখন দেখি যে আমার দলের কারোর পক্ষে সেটা সম্ভব নয় করা, সেখানে আমাকে জাজমেন্টাল হতেই হবে। আমি যাকে তাকে দিয়ে গান্ধী করাতে পারি না, আমার দলের সেই গান্ধী করার মতো অ্যাক্টর নেই। অনির্বাণ যেহেতু এখন রেগুলার করে না, আমি ওকে বলেছিলাম, কিন্তু অনির্বাণের একটা চেতনা, ও তো অরুণ মুখোপাধ্যায়কেই গুরু মানে, ওই চেতনা থেকেই ওর উত্থান। উত্থান মিন্স আগেও নাটক জায়গাও করেছে, আমি বলতে চাইছি সেই কারণে অনির্বাণের কথাই মাথায় এসেছিল আমার নানান কারণে। এবং তুমি ডনেও দেখো না, ডনে এখন সুমন মুখোপাধ্যায়কে তুমি যদি স্টার বলো, অবভিয়াসলি স্টার, কিন্তু থিয়েটারের স্টার। সো ডনেও বাকি ছেলে মেয়েরা সব ওয়ার্কশপেরই। সো আমি যে খুব মাল্টি স্টার নিয়ে এরকম কাজ করেছি, মাগন রাজার পালায় যেটা হয়েছিল দুটো চরিত্রের নাটক। এবার আমার বহুদিনের ইচ্ছে ছিল আমার আর কাঞ্চনের একসাথে একটা কাজ করার, কাঞ্চনেরও একটা কামব্যাক। ওটা ওটা আমি আর কাঞ্চন ছাড়া হয় না। এটা 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 কিছু কিছু জিনিস হয় না, মানে এটা ইম্পসিবল। তুমি যেটা বলছো, আমি যদি আমি আর কাঞ্চনকে বাদ দিয়ে দলের দুটো নতুন ছেলেকে দিয়ে মাগন রাজা করাতাম, তাহলে লোকে দেখতো না বা অতটা ভালো হতো, কারণ ওই অভিনয়ের তো একটা মার্গের ব্যাপার আছে, এটা তোমার ভাবতে হবে। মানে আমরাও যে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য থাকে, যেমন দলে গিরগিটি বলে যে নাটকটা আমি করেছি 45 মিনিটে, একটা সব তো দলের ছেলে মেয়ে, কি ভালো করে, কি প্রশংসা পেয়েছে, 40 মিনিটের নাটক, সেই জন্য হয়তো টুকটাক শো হয়। আমরা যেটা নিয়ে কথা বলছি, ধরো ওই যে তুমি যেটা বলছো, এটাই তাই ছিল, দলগত এফার্টটাই হচ্ছে আসল। ঠিক, তুমি ইনফ্যাক্ট এটাও আমি বলছি তোমায়, মানে গান্ধীতে নিবেদিতার প্রশংসা, অনির্বাণের প্রশংসার বাইরে টিমটার যে প্রশংসা হয়েছে, এবার ওরা শুধু ভালো অভিনয় করলো, আর টিমটা যদি যে সাপোর্টিং টিমটা যারা দাঙ্গা করছে তারা যদি ভালো না করতো, নাটকটা এই মানুষের এই পর্যায়ে ভালো লাগতো না, এবং তাদের অবদানও কোথাও লুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু টিমের কাছেই বারবার থিয়েটার ইজ এ টিম গেম, সেটা একক অভিনয় নয়, একক অভিনয় নয়। আজকে তুমি ঘাসিরামের এক্সাম্পলটাই ধরো, একদম নতুন ছেলে মেয়েরা করছে, স্টেজে প্রথমবার দাঁড়িয়েছে। তার শঙ্করদাকে আমি নিয়েছিলাম কারণ আমি অভিনয় করতে চাইনি, প্রথম পরিচালনা ভয় লেগেছে। শঙ্করদা তখন একটা আমার সঙ্গে সিরিয়াল করছিল একসাথে, বললো অনেকদিন থিয়েটার করিনি, আমি তো খুঁজছি, তুমি করবে? নানা ফাড়ানবিশ দারুণ মোহন আকাশে করেছিলেন বিখ্যাত, হ্যাঁ করবে। তখন আমার প্রথম জীবনে অত বড় একটা কাজ, জীবন প্রথমবার, বাকি তো সব নতুন, সব নতুন। অধিকারী কৌশিককে তুমি স্টার ওইভাবে বলতে পারবে না। ওই নাটকটা শঙ্কর চক্রবর্তীর জন্য লোকের ভালো লেগেছে তা না, শঙ্কর দিজ পার্ট, নাটকটার জন্যই আসলে, নাটকটার জন্য, এবং ছেলে মেয়েগুলো রেফেক্ট, ওদের যে দলগত নাচ গান, অ্যাক্টিভিটিস, ফিজিক্যালিটি, যে এনার্জি, সবটা নিয়ে লেগেছে। আজ এখনই যে আমরা, আমার সবসময় জোর থাকে এই ফ্রেশ ইয়াং ট্যালেন্ট। আমরা এখনই যে অনির্বাণকে নিয়ে কথা বলছি, তুমি বলছিলে আর কি, মানে প্রায় 10-12 বছর বা তারও আগে তুমি বলতে পারবে, যখন আমি প্রথম দেবী সর্পমস্তা দেখেছি, তখন অনির্বাণ কিন্তু অনির্বাণ হয়ে ওঠেনি। দেবী সর্পমস্তা এমন একটা নাম হলো যেটাতে কোনো ধরনের কোনো স্টার ছিল না, লিয়ার হলো, লিয়ারে তো সৌমিত্রবাবু ছিলেন না, দেবী সর্পমস্তায় প্রায় পুরো মিনারভানে পার্টির থিয়েটারটার একটা জোর একটা, এবং দেবেশদার পরিচালনা, সবটা মিলিয়ে দেই, একদম ঠিক বলেছো। দেবী সর্পমস্তা, ইনফ্যাক্ট কারু বাসনাও যখন আমি আর অনির্বাণ করছি, আমাদের ডাকা হলো পঞ্চম বৈদিক। মানে দেখো, পঞ্চম বৈদিক চাইলে দুটো ছেলেকে দিয়ে ওটা করাতে পারতো ওদের দলে, কিন্তু ভীষণ টাফ। এবার ভীষণ টাফ জীবনানন্দের ওই দর্শন বোধকে ফিল করে অভিনয় করা, এবং তারা রিহার্সাল শুরু করেও, কিন্তু কারু বাসনার রিহার্সাল শুরু হয়ে গেছিল ওদের দলের দুটো ছেলে দিয়ে, রিহার্সাল 7-8 দিন 10 দিন চলার পর দেবেশদাও বলে নাই হবে না।
তখন আমাকে প্রথম ডাকে, আমি ডাকার পর যেহেতু ওরা দুজনের মধ্যে ভাগ হেমকে দুটো করে দিয়েছিল, তখন আর একটা কে করবে তখনও ঠিক হয়নি। তখন একবার ঋত্বিকের কথা আমি বলেছিলাম। তারপরে কারণ অনির্বাণ দারুণ অভিনেতা থিয়েটারের, তখন সিনেমা কিন্তু করেননি। তখন আমি বললাম অনির্বাণ একমাত্র, আমি বললাম হয় ঋত্বিক নয় অনির্বাণ। এটা আমি বলেছিলাম তখন, অন্য কেউ নিশ্চয়ই পারত করতে, আরো ভালো অভিনেতা আরো ছিল। তো ফাইনালি অনির্বাণ করে। খুবই ভালো অভিজ্ঞতা, এবং জয়দাস ছিল এটাতে। জয়দাস সঙ্গে সময় কাটানোটা খুব ইন্টারেস্টিং, খুবই শিক্ষণীয়। একটু আগে আমরা ধরো উৎপল দত্তের ইয়ে নিয়ে কথা বলছিলাম, এখন একটা শহরে বিগত 1 বছর ধরে আমি দেখছি যে উৎপল দত্তকে সেলিব্রেট করা হচ্ছে। মানে উৎপল দত্তের অনেকগুলো নাটক একসাথে শহরে হচ্ছে, মানে টিনের তলোয়ার হচ্ছে, ওদিকে ফেরারি ফৌজ হচ্ছে, তো মানে ঘুম নেই করে ওরা। হ্যাঁ হচ্ছে। তো একটা জিনিস যেটা জিজ্ঞেস করার, যে ধরো এই শহরে এখন অনেকগুলোই নাটক হচ্ছে, কিন্তু একভাবে প্রচ্ছন্ন রাজনীতি তার মধ্যে আসছে। টিনের তলোয়ার নিয়ে টিনের তলোয়ার হচ্ছে, বা শেক্সপিয়ারের নাটকের মধ্যেও যে রাজনীতি আছে। কিন্তু যদি আমরা 2009, 10, 11 সময় ফিরে যাই, তখন আমার দুটো নাটকের কথা মনে রয়েছে যা শাসকের রোষে পড়ে। যেরকম ধরো একটা পশু খামার, মানে আমি যেখানে থাকি প্রায় ওই হুগলি লাইনেই আরামবাগের দিকে পশু খামার বন্ধ করে দেওয়া হয়, অর্পিতা ঘোষ শো করতে দেওয়া হয় না আরামবাগের দিকে। এবং আরেকটা হচ্ছে উইঙ্কেল টুইঙ্কেল, যেখানে মানে সেই সময়ে শাসক দলকে একবারে সমালোচনা করা, অপ্রস্তুতে পড়ে গেছিল। তো এইটা তোমার কি মনে হচ্ছে যে একটা যে এরকম প্রচ্ছন্ন রাজনীতি আসছে, কিন্তু সরাসরি রাজনীতির কথা বা রাজনৈতিক ভাবে কথাগুলো আসছে না, যা এখনের সমসাময়িক যে ক্রাইসিস? তুমি মানে আমিও সব নাটক দেখি না, শুনেছি কিছু কিছু নাটকে নিশ্চয়ই আসছে। মানে ধরো আমি যে সৌরভের নাটকটা করতাম, নাটকটার নাম কি, তাতে একদম ডিরেক্ট বলা হতো, ডিরেক্ট দলের নাম করে একদম। ওটা হচ্ছে অ্যাজিট প্রপ থিয়েটার, যেটাকে আমরা বলি অ্যাজিটেশন প্রপাগান্ডিস্ট থিয়েটার। মারিচের রাজনীতিও তো একদম স্ট্রেট বলা হয়, মারিচও কাইন্ড অফ প্রপাগান্ডিস্ট প্লে। সো প্রপাগান্ডিস্ট প্লের একটা ধারা থাকে, একটা ধাঁচ থাকে। সেরকম নাটকও এখন হচ্ছে না তা নয়, হচ্ছে। এবার উইঙ্কেল টুইঙ্কেল গুলো কি প্রপাগান্ডিস্ট থিয়েটারের মধ্যে একটু মানে হাই লেভেলের প্রপাগান্ডিস্ট, মানে উইঙ্কেল টুইঙ্কেল বলো, পশু খামার বলো, তো এখনো সেগুলো হচ্ছে না তা নয়। তুমি বলছো যে টিনের তরোয়ালের রাজনীতিটা, যেটা মানে রাজনীতিটা বলেছো আড়ালে আছে বলেছো, তো ঘাসিরামেও তাই। তাই ঘাসিরামে আড়ালে আছে, কিন্তু যথেষ্ট মানুষ বুঝতে পারে। মানে ব্রাহ্মণরা যখন মন্দিরে যাওয়ার নাম করে গোলাপির কোঠা বাড়িতে যায়, মানে বলছি আর কি, পরিষ্কার। মানে এবার এটা ডিপেন্ড করে নাটক কিভাবে লিখছো তুমি। নাটকের উৎপল বাবু যেমন প্রপাগান্ডিস্ট থিয়েটারে ভীষণ বিশ্বাস করতেন, উনি পড়ে গেছেন, যদিও টিনের তরোয়াল কিন্তু ওনারই লেখা। তাই টিনের তরোয়ালের রাজনীতিটা কিন্তু পরিষ্কার বলা, তুমি প্রচ্ছন্ন বলছো বটে, মানে একদম মানে মানে যথেষ্ট মানে করা আছে। মানে পুঁজিবাদ বলো, বা যখন কৃষ্ণ বলে এইসব আংটি ফাংটি সাহিত্য কিনে নেবো, মানে পরিষ্কার হয়ে যায়। এমনি মানে উৎপল দত্তের লেখাপত্র পড়তে গিয়েও আমরা দেখি যে যখন উনি নাটক করছেন, তখন কংগ্রেসি গুন্ডারা ঢুকে পড়ছে, সেটাই টিনের তলোয়ারে আসে, যে একটা নাটক বলতে বলতে অন্য একটা নাটকের পাড়ায় চলে যায়। কিন্তু ধরো এখন যদি আমি বাংলা থিয়েটারের মঞ্চ এরকম ভাবে যদি একটা দেখি, রাজনীতিটা পাল্টে গেছে। তুমি বাংলা থিয়েটারের সেটাই শিল্পীরা অনেক সাবধানী করেছে। এইটার কারণ এটা হচ্ছে ভয় পাচ্ছে, বেশিরভাগ মানুষই ভয় পাচ্ছে। আমাকেও বলতে পার, আমি ভয় খুব একটা পাই না। ভয় পাওয়ার জন্য আমি যেটা করছি, এবার তুমি বলো তুমি টেক্সটটা কেন বেঁচেছো, যদি বলো আমি তার একটা উত্তর দিতে পারি। বা আমি প্রথম নাটক লিখলাম এই বাচ্চাদের নাটকটা করতে গিয়ে, এটা কিন্তু বাচ্চাদের নাটক ঠিক নয়, মানে বাচ্চারা অভিনয় করছে, ইকুয়ালি বড়দের নাটক, যেটা হিবিজিবি বাহিনী। আমি ফ্যান্টাসির মাধ্যমে আমি কিছু কথা বলতে চেয়েছি, আমি যেহেতু নিজে লিখেছি, সেগুলো ওখানে আছে। সো আজকের সময় দাঁড়িয়ে এটা কাইন্ড অফ একটা পলিটিক্যাল স্যাটায়ারও বলতে পারো তুমি, হালকা করে, ওরকম নয়, অবভিয়াসলি উৎপল দত্তের মাপের নয়, কিন্তু আমি ওই স্যাটায়ারিক্যালি আমার কিছু পলিটিক্যাল কথাবার্তা বলে দিয়েছি, বড়দের মুখে বলেছি, ছোটদের মুখে বলাইনি। নাটকদের বিষয়টা ছোটদের, আলিবাবা আলাদিনের গল্প, কিন্তু আলাদিনের দেখো কি গল্পের, মানে একটা জিন, মানে প্রদীপের জিন মানে কি পাওয়ার, ক্ষমতা। সো ক্ষমতাটা আমাদের নাটকে আছে, প্রদীপের জিনটা রয়েছে, প্রদীপটা রয়েছে, সেটা নিয়ে লড়াই। এবার এই ক্ষমতাকে কে কিভাবে ইউজ করবে, এটা আমি নাটকে আনতে চেয়েছি। একটা দল বলছে না আমি এটা, আমি শুধু একটুখানি খেয়েই খুশি, আমার আরো বলছে না আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। ইটস লাইক দ্যাট। আমরা শিল্পীরা যদি বলি আমার জীবনে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই,
তখন আরো চাওয়ার জন্য আরো কম্প্রোমাইজ, ইটস লাইক দ্যাট। তো সেটা তুমি বলছো এখন অনেক বেশি হয়ে অনেক যাচ্ছে, বেশি কেননা হচ্ছে মানে না সবাই করছে তা বলছি না আমি, কিন্তু অনেকেই করছে তার নিজের বিশ্বাস থেকে বলছে। কিন্তু আমি তো নিজেই বললাম একটা নাটকে সৌরভের, আমি বলতাম পরিষ্কার অনেক এখন মনে পড়ছে না, আর পরিষ্কার ডিরেক্ট বলা আছে দলের নাম করে। দেখো মানে আমি বলছি যে সবাই এটা করছে তা বলছি না, কিন্তু সবাই কি হচ্ছে বিরোধীর জায়গাটা হুম, এত এত কনফিউজ হয়ে গেছে, এত কি বলবো মানে আমরা কে আমার মানে বিরোধী শক্তি হিসেবে কে কে আমার সঙ্গে আছে সেটা আমি আমি নিজেও খুব ক্লিয়ার নই। মানে আমি শাসকের শাসক তো একদিন থাকবেই, যে আমার সরকার হবে, আমার রাজ্যকে চালাবে। এবার শাসককে ঠিক রাখার জন্য একটা ভালো বিরোধী দরকার, এটা সবাই আমরা জানি, সবাই বলে গেছেন, মাউসে তুং থেকে শুরু করে সবাই, সুমনদার গানেও আছে, সবাই জানে। মানে এটা খুব পলিটিক্স এর একটা গোড়ার কথা। মানে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী শক্তি নিয়ে খুব সমস্যা হচ্ছে। আমাদের এখানে প্রধান বিরোধী দল এখন বিজেপি হয়ে উঠছে। বিজেপি হুম, যে দলটা দীর্ঘদিন কায়েম ছিল আমাদের এই এই স্টেটে, রাজ্যে, তার একটা কোথাও হেজিমনি আছে, তাদেরও কিছু লোক সেটা মেনে নিতে পারছে না তারা। হুম, তো মানুষ না একটু দ্বিধান্বিত হয়ে গেছে। আমাদের জেনারেশন, আমার জেনারেশনের পরে আগের জেনারেশন, ইয়াং জেনারেশনও খুব দ্বিধান্বিত। তারা বলছে দূর ওসব ঝামেলায় গিয়ে লাভ কি? হুম, তার চেয়ে সেফ থাক, সেটাই হচ্ছে Safe অনেক থাক। বেশি। হ্যাঁ, সেফ থাকলে কি অসুবিধা আছে? দূর ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে কি হবে? থিয়েটার তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো কনসেপ্ট এখনো আছে। সুতরাং তার চেয়ে সিরিয়াল না, আমি ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে যারা ধরো সিনেমা করতে যায় তাদের তাদের আগেও আমরা দেখেছি যে সিনেমাতে কিন্তু অনেক বেশি সেফ থাকবার একটা ব্যাপার কিন্তু আগেও ছিল, মানে এই ট্রেন্ডটা ছিল। বরঞ্চ নাটক এই স্পেসটা নিয়ে থাকতো সবসময় যে হয়তো অনেকটা হ্যাঁ, মানে ডাইরেক্টলি একটা- কথাটা বলবে। বলতে একটা প্রতিবাদের একটা হ্যাঁ, হাতিয়ার, প্রতিবাদের যদিও একটা লোক জায়গা ছিল। কম দেখে, কিন্তু তবুও হ্যাঁ, নাটকের যে একটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে প্রত্যেক হ্যাঁ। দিন, সেইটার একটা ছিল তো ঠিক বটে। ঠিক আমি সেই সেইটা থিয়েটারে এখনো আছে, একদম নেই তা বলছি না। এবার তুমি বলছো মানে এবার কথাগুলো, মানে আমি মূলত বিশ্বাস করি ইন্টেলিজেন্টলি বলাটা। অনেকে ডিরেক্ট বলতেই পারে কেউ। যেমন আমার অনেকদিন ধরেই ইচ্ছে যে হয়তো লেখা হয়েওছে, একজনকে বলেওছেন যে একটা কলেজ পলিটিক্স নিয়ে থিয়েটার কর। হুম, যেমন হোলি আমরা দেখেছিলাম, মাহেশ সেন গুলজার লিখেছিলেন, উষাদি করেছিলেন। তো ওই ওই স্বাদে ওইটা বলছি না, ওটা পুরো কলেজ নিয়েই গল্প ছিল। তো সেই কলেজে একদম প্রপারলি পলিটিক্সটা আসুক। এবার এটা মৌলিক নাটক লিখতে হবে। হুম। একজনকে বলেছি, সেটাও একটা পয়েন্ট বোধহয় নীলদা হতে পারে যে নাটক লেখবার লোক কমে গেছে। কমে যাচ্ছে। কারণ আমি তো মানে বহু কষ্টে নাটকটা লিখলাম। মানে এটা আমার আলিজিন অনুপ্রাণিত, মানে 1988 সালে অঞ্জনদার ডিরেকশনে এই এই একদম এই ভাবনা নিয়ে একটা নাটক করেছিলাম। জাস্ট ভাবনাটা নিয়ে আমি লিখলাম। হ্যাঁ, একদম অন্যরকম ছিল ওই নাটকটা, মানে সংলাপ টংলাপ সব আমার। এই লিখতে গিয়ে দেখলাম আমার ভেতরের যে যে পলিটিক্যাল অস্থিরতা বা ক্ষোভ বা কি বলবো, মানে যেটুকু আমার আছে আর কি, মানে আমার এইটুকু 1% যদি থাকে সেটা বেরিয়ে আসছে। হুম, হুম, এবং নাটকটা যেহেতু খুব ব্রেকটিয়ান, একদম ওইভাবে লেখা, কোনো এরকম নেই যাচ্ছে ভেঙে যাচ্ছে, আমি যে কোনো কথা ঢুকিয়ে দিতে পারছি ঠিক। কিন্তু সেটাও আবার পরিমাপ রাখা দরকার। তুমি লেখার সুযোগ পেয়েছো বলে ভরিয়ে দাও, হ্যাঁ। তাহলে মনে হবে যে তুমি বাড়তি করছো। ছোট 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 চেষ্টা করেছি, দেখা যাচ্ছে না। এই প্রথম আমি তো কোনো মৌলিক নাটক লিখলাম, এই ছোটদের নাটকটা ছোটদের নাটক হ্যাঁ। প্রথম আমার নাটক না, আসলে প্রথম। এই স্পেসটা না, মানে তো তার আগে আমি ইডিয়েট নিয়ে কাজ করছিলাম, সেটা পেন্ডিং হয়ে আছে। দস্তয়েভস্কি ইডিয়েট, সমরেশ বসুর অপরিচিত, এবং সমরেশ বসু ইডিয়েট থেকে ইন্সপায়ার্ড হয়ে অপরিচিত লিখেছিলেন। হুম, তো দুটো মিলিয়ে ওই দুটো সাহিত্য থেকে একটা টেক্সট করার চেষ্টা করছি, নাট্য রূপ দেওয়ার চেষ্টা করছি। হুম। না, এটা আটকে আছে। এই স্পেসটা বোধহয় নীলদা প্রায় শেষ হয়ে আসছে বলে তোমায় জিজ্ঞেস করছি আর কি, যে আজকে যদি দেখা যায় যে যদি আমাকে কোনো একটা প্রতিষ্ঠিত সংবাদপত্র কিছু না লিখতে দেয়, আমার কাছে বাংলায় অন্তত লিটল ম্যাগাজিনের একটা বড় ইকোসিস্টেম ছিল ঠিক। এবং প্রচুর জেলায় জেলায় এটার একটা মেলা হতো, লিটল ম্যাগাজিনের মেলা হতো, এবং প্রচুর নাটক এরকমও হতো যে কল শো এর জন্য প্রচুর জেলাতে ছড়িয়ে পড়তো। ঠিক। যেটা মানে তুমি কি এটা বলতে পারবে যে এই যে তুমি বলছো যে শিল্পীরা খানিকটা সাবধানী হয়ে যাচ্ছে যে আমি আমি এইটার মধ্যে ঢুকতে চাই না, কে এখন বোনের খেয়ে ঘরের খেয়ে কে বোনের মোষ চালাবে। এবার কল শো এর ক্ষেত্রেও যে বাইরে গিয়ে আমি নাটক করব, এইটার অবস্থাটা কেমন হয়ে রয়েছে? বা এই কলকাতায় ডিফিকাল্ট। এবার আমাকে অনেকে বলে আপনারা তো, আপনাদের এত বাজেট, এবার বাজেট, এবার দেখো অনেকগুলো জিনিস আসছে। মানে আমি তো আমি থিয়েটারের উপর নির্ভরশীল হয়ে এতদিন বাঁচিনি। 50 বছর বয়স হতে চলেছে আমার। থিয়েটার করলে আজকে আমি বাঁচতেই পারতাম না।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সিরিয়ালই আমাকে বাঁচিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। সিরিয়াল আগে, সিনেমা এখন ওয়েব সিরিজ, নাহলে আমি কি করে সার্ভাইভ করতাম? থিয়েটার করে কি কেউ সার্ভাইভ করতে পারবে না? না। মানে এইটা শুধু থিয়েটার করে পারবো। আচ্ছা, এবার ইয়াং ছেলেরা যার হয়তো এখন একটু খরচাপাতি কম, মানে মানে আমি যেমন গোড়ার দিকে আমি ছিলাম, যদিও আমি রোজগার গোড়ার দিক মুম্বাই থেকে সিরিয়াল করি, সেটা বলছি না, কিন্তু সেটা হয়তো পারবে। কিন্তু তুমি যদি লং টার্ম ভাবো, মানে আমি জাস্ট ইকুয়েশন, তোমার যদি ধরো মাসে 50,000 টাকা লাগবে ধরো, বাড়ি ভাড়া, হ্যাঁ পুরো সংসার আছে, বাবাকে দেখতে হয়, মানে আমি ধরে নিচ্ছি, শুধু থিয়েটার করেই বসো। এবার তুমি যদি বলো হ্যাঁ তোমার 10,000 টাকাতে চলে যাবে মাস, তাহলে হয়তো একটু কষ্ট করে, তাও খুব কষ্ট করে, কারণ নতুন একটা ছেলেকে কত টাকা দিতে পারবে একটা দল, কত টাকাই বা দিতে পারবে থিয়েটারের দল, কারণ সেখানে আরো অনেক লোক আছে। তো না, তোমার সাথে খোলাখুলি আড্ডা হয় বলেই জিজ্ঞেস করছি হ্যাঁ। যে আগে থিয়েটার এমন একটা ব্যাপার ছিল যে না, আগে কি হতো আমি তোমায় বলছি, হ্যাঁ, সেইটা যারা যদি তুমি যারা খুলে বলো। করতো, যারা অভিনেতারা, তারা কিন্তু কোনো পয়সাই নিত না আচ্ছা, গাড়ি ভাড়া ব্যাপারে, কেবল গাড়ি। এক্সেপশনাল কোনো কলসতে ভালো টাকা পেয়েছে নি, তারা সব চাকুরিজীবী, তারা থিয়েটার থেকে পয়সাই নিত আচ্ছা, না। এখন তো প্রত্যেক গ্রুপে প্রত্যেককেই পয়সা দিতে হয়, আর যারা গ্রান্ট পায় সেটা নিয়ে একটা পলিটিক্স হয়েছে, তারা টাকা মেরে দেয়। আমি তো গ্রান্ট মানে পাইনি এত বছর, টাকা জোগাড় করে করেছি, তা সত্ত্বেও এখন আমি যতটা পারি প্রত্যেককেই টাকা দিই। এইটা তুমি বললে সব থেকে ভালো। এইটা মানে এইটা নিয়মটা অরুণবাবু, একদম অরুণবাবু যে নিয়মে গেছে তার এগেনস্টে নিয়মটা গেছে আমার। অরুণবাবু বলতে কেন এরা টাকা, এরা তো এইখানে থিয়েটার করছে, এটাই তো একটা বড় পাওনা। না না না, বাচ্চা ছেলে পেয়ে আসছে, গাড়ি ভাড়াটা দেওয়া উচিত। আগে শুধু গাড়ি ভাড়াটা দিতাম, এখন হয়তো আর একটু বেশি দিতে পারছি, আমি দিতে পারলেই দেবো এদের। এবার সবাই যে চাইছে তা নয়, কিন্তু ওইটুকু সম্মান দেওয়া উচিত পরিশ্রম। সে আর ক টাকা, 500 টাকা 700 টাকা, এই না, এইটা তুমি এটা আমি বলছি ধরো 500-700 টাকা, সেটা একজন নয়, 12 জন আছে আমার, 15 জন। এবার তুমি যদি 700 টাকা ইন্টু 15 করো, দেখো ওখানেই তোমার বেরিয়ে গেল 10,000। তারপর কল শোতে তোমার ম্যাটার, মানে খরচাটা যে বেড়েছে এটা কিন্তু টোটালিটিতেই বেড়েছে। সেই কারণে মানে আগে যেটা 25,000 টাকায় কল শো হতো, সেটা আজকে 50 থেকে 60,000 হয়ে গেছে, আজ থেকে 20 বছর আগে যেটা। তো ওটা তার কমে তো করা সম্ভব নয়। সেই জন্য অনেক নাটক আমরা করি, যারা পারে দিতে কষ্ট করে, তারাও বিক্রি করে টিকিট, এবং তারাও চায় আবার, যেহেতু এরা একটু নাম আছে তাদের জানা, অনেকে ডিরেক্ট ফোন করেই বলে, তো বুঝতেই তো পারছেন একটু পরিচিত মুখ ছাড়া, ভালো আচ্ছা তাহলে করুন। না, এইটা তুমি ভালো যদি ভেঙে বলো, তাহলে অনেকের কাছে এইটা ক্লিয়ার হয়ে যায় যে আগে একটা কনসেপ্ট ছিল যে নাটক দেখতে গেলে আমি 40 টাকা 50 টাকা 60 টাকা পকেট মানি বাঁচিয়ে আমি একটা নাটক দেখতে পারবো। এবারেই দেখলাম যে তোমাদের যে সামনের যে ফেস্টিভ্যালটা, তাই নিয়েও কিছু লেখাপত্র হচ্ছে। সেটা হচ্ছে যে এটা মানে নাটক দেখবার টিকিটের 500 টাকা 700 টাকা 1000 টাকা দাম কেন। এবার এইটাতে দুটো প্রসঙ্গ আসে, এটা তোমার থেকে এই জন্যই জানতে ঠিকই বলবো যে একটা পক্ষ এরকম আছে যে আমি যদি আজকে কলকাতা শহরে 350 টাকা 400 টাকা দিয়ে কফি খেতে পারি, তাহলে কেন নাটক আমি 1000 টাকা দিয়ে দেখতে পারবো। ওকে, আর একটা পক্ষ এরকম আছে, সেটা হচ্ছে যে নাটক এমন একটা জিনিস যেটা কলকাতা শহরেতে একাডেমিতে আজ থেকে 10 বছর আগেও 40 টাকা 60 টাকা 100 টাকা দিয়ে নাটকটা দেখা যেত, যেটা আজকে এই জায়গায় চলে গেছে। নান্দিকারের ফেস্টিভ্যালের কথাই অনেকে বলে, এই জায়গায় চলে গেছে 700 টাকা 1000 টাকা। ফলে তাদের জন্য আসলে কোন শ্রেণীর জন্য নাটকটা করা হচ্ছে। এবার তুমি যদি এইটা একটুখানি ভেঙে বলো। দেখো এইখানে একটা জিনিস একসাথে গুলিয়ে যাচ্ছে। না, আমি একটা জিনিস যোগ করে দিই, আদর্শ, রাজনৈতিক আদর্শ, যে তুমি গরিব মানুষ, তোমার থিয়েটারে গরিব মানুষ ছিল, তাই তোমার থিয়েটারের টিকিটও কম টাকার হতে হবে। এইটাকে মেলালে প্রথমত চলবে না, এটা আমার মত। মানে তুমি ফ্যাসিস্ট বিরোধী নাটক করছো তাই সস্তার করতে হবে, এটা কোথায় লেখা আছে? এটা আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, সেটা কোথাও লেখা নেই। আর দাম, এবার দামের জায়গাটা তুমি দেখো কম 100 টাকার টিকিট এখনো থাকে, দামটা সমস্তটাই তুমি সারা পৃথিবীতে যদি দেখো, যে কোনো জায়গায়, লন্ডন বলো, নিউ ইয়র্ক, থিয়েটারের দাম এনি ডে সিনেমার থেকে বেশি হয়। তুমি একদম খুঁটিয়ে দেখে নিও, বা যারা শুনছেন তারা একবার মিলিয়ে নেবেন। কেন হয় বলো? জ্যান্ত লোকগুলো পারফর্ম করছে, এতগুলো লোক বাজনা বাজাচ্ছে, নাচছে, গাই, তো থিয়েটারের ভ্যালু সবসময় হাই পৃথিবীর ইতিহাসে। তুমি বলবো ওগুলো কমার্শিয়াল থিয়েটার, আরে কমার্শিয়াল আর আর্ট আবার কি? গ্রুপ থিয়েটারে এটা হয় নাকি? গ্রুপ থিয়েটারে 10 টাকার টিকিট করা উচিত। আরে গ্রুপ থিয়েটারের কনসেপ্ট, গ্রুপ থিয়েটার তো একটা কনসেপ্ট থেকে, একটা আদর্শ থেকে এসছে।
সেটা সরতে 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 আজকে যেখানে দাঁড়িয়েছে, আজকে যে লেভেলে খরচা বেড়েছে, তাহলে আমি এই ছেলেটাকে টাকা দেবো কি করে? তাহলে প্রত্যেকটা লোককে বলতে হবে, কেউ টাকা নেবে না। যে আলো করছে সে তলসতে গিয়েও ডেটা পেমেন্ট নেবে না। তারা না নিলে কি করে চলবে? তারা তো ওটা করে বাঁচে। তার আলাদা গাড়ি ভাড়া আছে, ম্যাটাডোর ভাড়া আছে। প্রত্যেককে তাহলে বলতে হবে, আমি প্রত্যেককে কম্প্রোমাইজ করতে হবে ফিনান্সিয়াল। না হলে তুমি ফিনান্সিয়ালি বা একটা দল ধরো, যে দলটা চেতনা কোথায়? যখন চেতনা যখন মরে যাচ্ছে, তখন তো কেউ এটা বলেনি যে টিকিটের দাম কম করেছিলেন কেন। চেতনা আজকে দাঁড়িয়ে উৎসব করছে বলে এবার আমি উৎসবে পরিষ্কার করে দিচ্ছি, আমি উৎসবে সেই কটা নাটকের টিকিটই হাজার করেছি যেই নাটকগুলো সত্যি মানুষের কাছে সত্যি মানে দুষ্প্রাপ্য এবং বেশ মানে অসম্ভব মূল্য আছে, আমি মনে করি। তাই জগন্নাথে 50টা টিকিট 1000 টাকা করা হয়েছে। এটা যে একটু সেন্সিবল লোক, এবং তুমি যদি বলো, যেমন আমাকে কালকেই একটি ছেলে লিখেছে, জগন্নাথে 300 টাকার টিকিটও প্রায় শেষ, আমি 100-200 টাকার বেশি টিকিট কাটতে পারি না, ওটা ফুল হয়ে গেছে, আপনি কি আমাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারবেন? হ্যাঁ, মেসেঞ্জারের মধ্যে লিখেছে, হ্যাঁ করে দেবো। কেউ আমাকে বললে আমি নিশ্চয়ই করে দেবো, কিন্তু আমার একটা স্ট্রাকচারালি জায়গায় যেতে হবে তো, নাহলে এই কম খরচা এই উৎসবে আমার তো গ্রান্টের টাকা নেই, আমার তো কিচ্ছু নেই, তাহলে আমি তো মাছের তেলেই মাছ ভাজছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোনো লুকোছাপা নেই তো। সো আমি যেটুকু নাটকের যেটুকু 1000 টাকা করার দরকার ওইটুকুই করেছি, কারণ আমি জানি মানুষকে, তুমি এতগুলো শিল্পীকে নিচ্ছ, তাদেরকে দেখছো, মানে বুঝতে পারছো তার একটা দাম নেই, তার একটা ভ্যালু নেই। এবার যারা সত্যি অর্থনৈতিক ভাবে তাদের কাছে সম্ভব নয়, কিন্তু মানুষ কিন্তু 1000 টাকা দিয়ে টিকিট টিনের তলা হলেও দেখছে, যারা দেখার নিশ্চয়ই দেখছে তার এমনি সেগুলোর মধ্যে সেই রসদ আছে বলেই দেখছে হয়তো। যার সত্যি ফিনান্সিয়ালি অসুবিধা আছে, যে হয়তো সত্যি কফি শপে গিয়েও কফিটা খেতে পারে না, বা ভালো সিগারেট খেতে পারে না, বা আমি বলছি নেশার বস্তুকে আমরা তো পয়সা নষ্টই বলি, তারা যদি আলাদা করে বলে, আমি কিন্তু সবসময় শুনেছি তাদের কথা। অবশ্যই 1000 টাকাটা আমি দিতে পারবো না, মানে দিতে পারি কনসেশন চাইলে 50% চাইলে, কিন্তু আমি যদি এটা মানে এটা স্পেশাল কিছু ক্ষেত্রে করতে পারি, কিন্তু অ্যাজ এ হোলসাম তো আমাকে একটা যেতে হবে, নাহলে তুমি বলো আমি খরচাটা তুলবো কি করে? তুমি বলো, আমি জানতে চাইছি যারা বলছে। এরকম কোনো মানে কিন্তু কোথাও নেই যে মানে তিস্তা পার বৃত্তান্ত বাগারুকে নিয়ে নাটক বলে মানে 50 টাকার টিকিট করতে হবে। এটা আজ থেকে 10 বছর আগে 40 টাকার টিকিট হতো বলে আমার মনে হয়, ঠিক বলছো, এটা 100 টাকাটা মিনিমাম ছিল। আচ্ছা, আর একটা হচ্ছে ট্যাক্স, আমাদের ট্যাক্সেশন উঠে যাওয়ার পরেই কিন্তু এটা আমরা করতে পেরেছি। তার আগে তো আমরা তখন তো কেউ বলেনি 300 টাকার বেশি টিকিটই করতে পারতাম না, দিলেই ট্যাক্স দিত, তখন তো কেউ বলে। এটা আমি বলছি না আমি বলছি, আমি না এই ট্রেন্ডটা অনেকে বলে, আমাকে একদিন লিখেছে, তাকে আমি ব্লকও করি, বলে আপনি তো আমি ব্লক করবো না, কারণ আমার নাটকে একটা গান আছে, এই নাটকেই, এই নতুন নাটকে, যে টাকা চাই আরো টাকা চাই, মানে মাঠের ভেতরে এই যে সব জায়গায় টাকা চাই, টাকা নিয়ে একটা গান আছে, তো সেটা আমি লিখেছিলাম, বলে আপনারাও তো বেশি টাকার টিকিট করেন। হ্যাঁ, প্রত্যেকেরই মূল্য। পিকাসোর পেন্টিং কত টাকায় বিক্রি হয়? পাবে 10 টাকায় পিকাসোর পেন্টিং, জানো কেন? প্রত্যেকের একটা ভ্যালু আছে, তো সেটা ভাবতে হবে। অসুবিধা হতেই পারে, আমি একবারও বলছি না। এবার আমি যদি সত্যি ফিনান্সিয়াল সাপোর্ট পাই বাইরে থেকে ইন ফিউচার, তাহলে আমি টিকিটের দাম আমি 100 টাকা বাড়িয়ে দেবো। অনেক এখন 100 টাকাটার কোনো ভ্যালুই নেই, তুমি 2024-এ দাঁড়িয়ে। তবে অনেক ছাত্রছাত্রী আছেন যারা যদি সত্যিই দেখতে চায়, আমি কিন্তু সবসময় তাদের পক্ষে থাকবো। এটি নিয়ে মানে সেটা এই উৎসব নয়, যেকোনো সময় এই উৎসবেও থাকবে। আমি তো বললাম, একজনকে বলে দিয়েছি এরকম, সে যদি ঠিক সময় জানায় আমি ঠিক করে দেবো। 300 টাকাটা আমি তাকে যারা দেখতে চায় 300 টাকাটা 150 টাকা করে দেবো। খুব অনেস্টলি সে বলছে দেখতে চাই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ এই প্রশ্নটা যদি করে 1000 টাকা 700 টাকার টিকিট কেন হচ্ছে, সেই নাটকেরই হচ্ছে, সেই নাটকটার একটা ভ্যালু তৈরি হচ্ছে। যে কারণে বলছি, পিকাসোর পেন্টিং এর একটা ভ্যালু আছে, আবার রবিশঙ্করের সেটারও একটা ভ্যালু আছে, সবকিছু তুমি ক্লাসিক্যাল মিউজিকের টিকিটের দাম কত হয় বলো? যখন ক্লাসিক্যাল মিউজিক আমরা শুনতে চাই, কোনোদিন থেকে যারা ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সের টিকিট 100 টাকা, ডোভারলেনে কত হতো আমি ভুলে গেছি, বলো জানো? না, আমি জানি না। এরকম একটা ভার্সন আছে যে নাটক যারা করবে, শ্রমজীবী মানুষ, হ্যাঁ ঠিক নাটকের তো একটা ক্লাসিক্যাল ভার্সনও আছে। শ্রমজীবী মানুষের মধ্যে, আরে আমার শ্রমটা কোথায়? আমার শ্রমটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটিতে।
যে অভিনয় করছিস তার তার শ্রম, তার একটা দাম নেই, ভ্যালু নেই। এবার তুমি যদি বলো যে একটা কোনো স্পেশাল কোনো যে কল শো, সরকারি শো যেগুলো মেলাতে হতো আগে, এখন আর হয় না। মেলাতে আগে প্রচুর হতো, ওই মোহরকুঞ্জের ওই মাঠে সরকারকে টাকা দিত, সবাই ফ্রিতে দেখতো, ঠিক দেখে নিত মেলায় কি নাটক আছে রে, টানা 7-8 দিন নাটক হতো, কিন্তু উঠে গেছে। তুমি সাবসিডি ছাড়া তাহলে থিয়েটার চলবে কি করে? তুমি সাবসিডিও দেবে না, তাহলে এদিকে বলবে তুমি শ্রমজীবী, তুমি গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটারের আদর্শ মানে তো তুমি গ্রুপ উঠে যাওয়া নয়, তুমি আদর্শ করতে গিয়ে তোমার গ্রুপ যদি উঠেই যায় তাহলে থিয়েটারটা, আমার পয়েন্ট এটা, আমি কাউকেই ছোট করছি না, তাদের পয়েন্ট এটা হতে, কিন্তু এইটা অসম্ভব একটা ফ্যালাসির না, জায়গা। এইটা বোধহয় এই জন্য অসম্ভব তোমায় একটা জিজ্ঞেস করবো, এই যে তুমি বলছো সরকারি Paradoxical গ্রান্টের প্রশ্ন বা মেলা এইটা হওয়ার প্রশ্ন, এটা অনেকেই না জেনে এই প্রশ্নগুলো হয়তো করে। হ্যাঁ, না না, আমি বলছি প্যারাডক্সিক্যাল জায়গা যে গরিব মানুষ নিয়ে থিয়েটার, মানে টিকিটের দামটাও গরিবই হবে, এটা আমি ঠিক মেলাতে পারি না। মানে থিয়েটারের ভ্যালুর ওপর হওয়া উচিত আমার মতে, বেশি প্রোডাকশনটার ভ্যালু, এবং অবভিয়াসলি ভ্যালু অনুযায়ী তো দাম হবেই। তুমি T20 ক্রিকেটের যেখানে মানে দাম, তুমি টিকিট দেখো না, কি দাম টিকিটের, সেখানে তো যায় মানুষ দেখতে। তোর ক্রিকেট আর এ কি এক হলো? যদি কেউ বলে আমাদের যে 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 উৎস থেকে থিয়েটার করা মানুষের পক্ষে, আর মানুষের পক্ষে নিশ্চয়ই দাঁড়াবো, আর তাকে দাঁড়াবার শক্তিটা তো দিতে হবে। আর পয়সা, থিয়েটারের যে প্রোডাকশন কস্ট, সেটা তো মানে কমে তো নেই, তাহলে টিকিটের দাম কমবে কি করে? কি বেড়ে গেছে আজকে, এই ম্যাটাডোরের খরচা বেড়ে গেছে, সেটের খরচা বেড়ে গেছে, মেকআপের খরচা বেড়ে গেছে, লাইটের খরচা বেড়ে গেছে, পোশাকের খরচা বেড়ে গেছে, প্রত্যেককে পেমেন্ট দিতে হয় আর্টিস্টদের আজকে। সো হাউ ক্যান একটা দল কি করে সার্ভাইভ করবে? এবার যদি নাটকটা ভালো না লাগে লোকের, তখন তো দেখতে আসবে না, তখন নাটক বন্ধ হয়ে যাবে, তখন তুমি 50 টাকার টিকিট করলেও দেখতে আসবে না। এটাই আমার বক্তব্য। নাটকটার মধ্যে যদি এলিমেন্ট থাকে, যারা পারবে, আমি তো বারবার বলছি, যাদের সামর্থ্য আছে তারা নিশ্চয়ই কাটবে, যাদের সামর্থ্য নেই তাদের দেখানো ব্যবস্থা করা যাবে, ইচ্ছে থাকলেই হবে, তারা যদি চায়। সেই ব্যবস্থা তোমাদের আছে, তুমি তো তাই মানে আমি সবসময়, আমাকে যখনই বলেছে, এটা প্রথম নয়, যখনই কেউ বলেছে, রিকোয়েস্ট করেছে, আমি সবসময় ব্যবস্থা করে দিচ্ছি। এমনকি এতেও ফ্রিতেও দেখিয়েছি, একজন সে ওপেনলি বলেছিল আমার একদম পয়সা নেই, খুব ইচ্ছে। এবার এটা একজন বলে, যদি 100 জন বলে তাহলে তো আমি তো মাঠে মারা যাবো, তাহলে আমি আর মঞ্চে উঠতে পারবো না, মানে বলছি। তো আমি সবসময় তাদেরকে আছি, কিন্তু যারা থিয়েটারকে সম্মান দিয়ে 1000 টাকার টিকিট কেটে বা 700 টাকা দেখছেন, তাদেরকেও আমি সম্মান জানাই। তারা সেই থিয়েটারটাকে সম্মান দিচ্ছেন, তো ভ্যালু দিচ্ছেন, অসম্ভব ভ্যালু দিচ্ছেন। সেটা আমাদের উল্টো দিক দিয়ে দেখলে যারা রেগে যাচ্ছে, তাদের এটাও থিয়েটারের একটা জয়। রেগে যাচ্ছে কেন তারা? রেগে যাওয়ার কিছু নেই। আবার যে নাটকের ধরে নিলাম কোনো নাটকের সব টিকিট 100 টাকা, তার মানে সেটা খারাপ সেটা তো নয়। দাম দিয়ে যেমন প্রমাণ হয় না, কিন্তু দামটাও আবার ভ্যারি তো করে, তাই না? যে কারণে পিকাসো পেন্টিংটা কথা নিলাম হয়, ভ্যান গগের কিছু জিনিস বা এই জিনিস কেন হয়, কারণ একটা কোথাও তাদের কাছে ক্লাসিক্যালিটি থাকে। আমি বলছি এটা থাক, রাজনৈতিক আদর্শটা, রাজনীতিটা কোথায় দাঁড়িয়েছে তাহলে? রাজনৈতিক লোকেদের যা টাকা আজকে, তাহলে আমরা কি? তাহলে তুমি যদি রাজনৈতিক আদর্শের কথা, এবার কেউ বলবে না, যারা আজকে ওই নেতা দেখুন ওই ফ্ল্যাটেই দীর্ঘদিন থাকেন, কিছু পয়সা নেন না, ভাত ডাল খেয়ে আছেন, ঠিক আছে, সেটা নিয়ে সেটা তো ভালো দিক, সেটা তো। কিন্তু আজকে আমি ওই পডকাস্টেও বলেছিলাম যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি যদি আইডল করতে চাই, আমার সামনে কেউ নেই। ঠিকই, আজকে কাউকেই প্রায় বলা যাবে না, মানে যে কোনো দলের আইডল করাই সামথিং এলস। সুনীল গাভাস্কারকে আইডল করা যায়, মানে আমি বলছি ক্রিকেটের মধ্যে এখনো আছে, বিরাট কোহলি আছেন, বা সচিনের পর বলা যেতে পারে ধোনি ছিলেন, যারা একটা লিডার কাম আইডল, মানে যাদেরকে দেখে সত্যি মহাত্মা গান্ধীকে যেমন ধরো সেরকম আর। শেষ একটা প্রশ্ন তোমাকে এই বিষয়টা নিয়ে একটুখানি জিজ্ঞাসা করা, যে আমরা তোমায় বলছিলাম যে আমরা বিভিন্ন যখন গ্রামেও যাচ্ছি, যখন সিনেমা দেখাতে, তখন ছোটদের সিনেমা দেখানোর জন্য সেই সিনেমা থাকছে হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমা। একটা ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি তোমার ক্ষেত্রে, যে এই যে তুমি লক্ষ্মীছানা একটা সময় পড়তে, এই ছোটদের নিয়ে কাজটা, বা এখন যেটা তুমি একটা ছোটদের নিয়ে নাটক করলে, এই প্রসঙ্গটা নিয়ে তুমি যদি একটুখানি বলো, কেননা এইটার একটা ট্রেডিশন বাংলায় একভাবে ছিল, যে ঠাকুর বাড়িতে একটা ট্রেডিশন ছিল, যে সেখানে ঠাকুর বাড়ির ছোটরা কোনো একটা পত্রিকাতে লিখবে বলে ঠাকুর বাড়ি থেকে পত্রিকা প্রকাশ হচ্ছে, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীদের এক ধরনের একটা ট্রেডিশন ছিল, ছোটদের নিয়েই আমি লিখবো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিল, সন্দেশ হয়েছে, এটা ছিল।
আমরা যদি নাটকেও দেখি সত্যজিৎ বাবুর জীবনে তার প্রচন্ড প্রভাব আর কি, হ্যাঁ, যেহেতু দাদু হ্যাঁ, বাবা। হ্যাঁ, তো আমরা যদি নাটকেও দেখি এখানে, তাহলে আমি দেখছিলাম যে এই যে এখানে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, এখান থেকে দীর্ঘদিন হ্যাঁ। ধরে রমাপ্রসাদ বণিক এই কাজ করে। ছোটদের নিয়ে একটা কাজ কাজ করছে। করে, ঠিক ঠিক। এবার তোমার জীবনে এই দুটো জিনিস নিয়ে তুমি যদি বলো, একটা মানে হচ্ছে তোমার ছানা হচ্ছে আমার জীবনের একটা ওয়ান অফ দ্য মাইলস্টোন বলা যেতে পারে, কোট আনকোট। এটা মানে বা টার্নিং পয়েন্ট ঠিক বলবো না, মানে ওটা মানুষের যে ভালোবাসা পেয়েছি এবং অনুষ্ঠানটার যে এই যে বলছিলাম যে মানে যে গভীরতা, অনুষ্ঠানটা হাসির মাধ্যমে একটা যে বার্তা দিত, অদ্ভুত বার্তা দিত, সেটা বাচ্চাদের একটা অদ্ভুত একটা মানসিক জগতের অস্থিরতা, তাদের কষ্ট যন্ত্রণা, একটা সাইকো অ্যানালিসিস হয়ে যেত অজান্তেই। সেটা অনুষ্ঠানটার একটা অদ্ভুত উচ্চ মার্গে নিয়ে গেছিল আমার মনে হয়। এবং সেটা বাচ্চাদেরই কৃতিত্ব, আমার কৃতিত্ব এইটুকুই, আমি ওদের সঙ্গে থাকতে পেরেছি এতগুলো বছর, ধৈর্য ধরে থাকতে পেরেছিলাম। তার ফলে খুব ভালো লাগতো। না না, ওটা তোমার অনেকটাই কৃতিত্বের জায়গা, কারণ আমি বলছি এই জায়গা না না, থেকে সে ঠিক আছে। যে তখন ছুটি হতো, বিছানা এটা হতো, ছোটদের জন্য কিছু একটা ভাবা হতো। এখন প্রায় ভাবতে গিয়ে ছোটদের জন্য কিছু ভাবাই হচ্ছে না, যেখান থেকে ধরো তোমার ওই ব্যাকগ্রাউন্ডটা হয়তো ছিল বলে লক্ষ্মীছানা করবার সময় তুমি ছোটদেরকে ডিল করাটাও কিন্তু একটা আলাদা, না সে তো বটে, আলাদা একটা আলাদা বিষয়। আলাদা মানসিকতা, আলাদা আলাদা মানে ধৈর্য। এইটা যদি তুমি একেবারে ছোটদের নিয়ে একটা workshop করলে, এইটা করার পেছনে আমার বহুদিন ধরেই যে আলিজিন বলে একটি নাটকে আমি অভিনয় করেছিলাম 1988 সালে। আমি তখন ক্লাস 7 পড়ি। অঞ্জন দত্তের দলে যাই, অঞ্জন দত্ত ডিরেকশনে। নাটকটা আগে নেমে গেছিল, আমি একজনের সাবস্টিটিউট পাঠ করি, আলাদিনের পাঠ করি। তো নাটকটা খুব এনজয় করেছিলাম। এখনো নাটকটা আমার কিচ্ছু মনে নেই, খালি ভাবনাটা মনে ছিল। তো আমি বহুদিন ধরে একটা ছোটদের নিয়ে, বড়দের নাটক তো অনেক করলাম, ছোটদের নিয়ে একসাথে, ছোট বড় মিলিয়ে এরকম একটা একসাথে। আমি যেমন গ্রিপস, আমার আমার ছোটদের ভাগ্যটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি কেয়ার করি না করেছি, সেটা অসম্ভব জনপ্রিয় একটি নাটক। সেটা আমি 5 বছর বয়সে এটা ছেলের পাঠ করতাম, যেটাকে গ্রিপস থিয়েটার বলে। গ্রিপস কনসেপ্টটাই তাই, ছোটদের রোলগুলো বড়রা করে। আমি যে রোলটা করতাম তার ছেলেটার বয়স ছিল 5। সেই নাটকগুলোকে মানে অদ্ভুত ভাবে দেখতো, কারণ ইমোশনটা কাজ করে, আর কিছু না। তো এটা হচ্ছে ছোট বড় মিলিয়ে এটা একটা অদ্ভুত খিচুড়ি গ্রিপস বলা যেতে পারে। মানে আলিবাবা ক্লাস 1-এ পড়ে, তো আলিবাবার বউ হচ্ছে একজন পূর্ণবয়স্কা। সো ইটস লাইক দ্যাট। এই আমি ছোট বড় জগৎকে একসাথে মেশাতে চেয়েছি এবং নিজে লিখেছি বাধ্য হয়ে, যেহেতু এই 1988 সালী নাটকটার প্রতি আমার একটা অদ্ভুত নিও কটেক্সে হয়তো সঞ্চিত হয়েছিল সেই ভালো লাগাটা, ওই জন্য লেখা থাকছে অনুপ্রাণিত। আমি একদম নিজের মতো করে। না এইটা তোমার এই যে ছোটদের নিয়ে কাজটা, এই জায়গাটা আসলো কোথা থেকে, এই জন্য জিজ্ঞেস করছি যে ধরো এটা হয়তো লক্ষ্মীছানাটা না হলে এত ঠিক না, এই জন্য জিজ্ঞেস করতে গিয়ে আই বিকামস এ ভেরি মানে মানে আমি যে ছোটদের সঙ্গে আমার যদিও মানে নিজে ছোট, মানে আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, আমার বাচ্চা খুব ভালো লাগতো। পাড়ায় আমি বাচ্চাদের কাছে খুব ফেভারিট ছিলাম। বাচ্চা মানে ওই নার্সারি, যতদূর মনে পড়ছে খুবই ফেভারিট ছিলাম। সেইটার একটা কোথাও ফাইনাল রেজলিউশন বোধহয় লক্ষ্মীছানা করতে গিয়ে, যে লক্ষ্মীছানা এরম পর্যায়ে যাবে কেউই জানতাম না। সেটার জন্য আমি অজস্র গান লিখেছি, অজস্র গান, সব সুর দিতে পারতাম না, অত গানে প্যারোডি করতাম। এই গানে যেমন এই নাটকে সব সুর আমি দিয়েছি। এবং এই নাটকে আরেকটা হচ্ছে আমার ট্রিবিউট টু সুকুমার রায়। এই নাটকে অসম্ভব সুকুমার রায় তুমি হতে পারবো না, কেউই পারবে না, একজনই হয় জিনিয়াস। ভীষণ ওনার লাইন্স ব্যবহার হয়েছে, কাকেশ্বর কুচকুচের কথা আছে, অনেক কিছু আছে, মেঘ মুলুকের কথা আছে, মানে হ্যাঁ বিদ্ভুটে মাঝরাতে পোকা ধরা কালো দাঁতে আছে। সো সুকুমার রায়ের ফ্লেভারটা ভীষণই আছে এই নাটক। মানে যেহেতু আমি সুকুমারের নাটকও ছোটবেলায় করেছি, লক্ষণ শক্তি সেন, সুমন মুখোপাধ্যায়ের ডিরেকশনে পাড়ায়। আচ্ছা তাই? হ্যাঁ, অবাক মানে হাওড়া না হেস্টিংসে। আচ্ছা, হেস্টিংস যেখানে আমরা দীর্ঘ 16 বছর ছিলাম, পুরো পুজোতে হয়েছিল। আচ্ছা হ্যাঁ, আমি জাম্বুবান করেছিলাম যতদূর মনে পড়ছে। এবং অবাক জলপান আমি স্কুলে করেছিলাম ক্লাস 6-এ, আমার ডিরেকশনে, বাচ্চাদের মানে বাচ্চা নয় মানে সহপাঠীদের নিয়ে। আচ্ছা, ঝালাপালা সুমন মুখোপাধ্যায়ের ডিরেকশনে ওই পাড়ায় আবার দুটো পুজোর পর হয়েছিল, লক্ষণ শক্তি ছিল ঝালাপালা। চলচ্চিত্র চঞ্চরী চেতনায় হয়েছে, আমি যদি অভিনয় করিনি। তো সুকুমার রায় অদ্ভুত ভাবে আমার জগতে ভীষণ বিচরণ করেন। মানে একটা এরকম সুকুমার মানে বিরাট, সেই ইচ্ছেটা হয়তো খানিকটা আজও, এটা ছোটদের নিয়ে কাজ করা প্লাস সুকুমার রায়ের প্রতি আমার একটা যে ভালোবাসা, তার একটা বহিঃপ্রকাশ, সবটা মিলিয়ে হিবিজিবি বাহিনী আমার কাছে খুবই একটা স্পেশাল জিনিস। কতটা মানুষের ভালো লাগবে আমি জানি না, সেটা তো কেউই বলতে পারে না।
তো প্রিমিয়ার হলে বুঝতে পারবো। বাট ছোটরা খুবই ভালো কাজ করছে, তাদের নিয়ে একটা কর্মশালা করে আমি তাদের থেকে সেখান থেকে বেঁচেছি। 15 জন ছিল, 7 জনকে নিয়েছি এবং ছোটদের খুব ইন্টারেস্টিং লাগছে, মানে এটা ইউনিক আমি ছানার মতোই একটা খুব মজাদার এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি তোমার বরঞ্চ রিসেন্টলি বড়রা বেশি জ্বালাচ্ছে, ছোটরা হ্যাঁ না, আমি রিসেন্টলিও একটা লেখা পড়ছিলাম হ্যাঁ। যে এই যে ধরো আমাদের এখানে লকডাউন পরবর্তী যে ছোটরা বড় হচ্ছে, তাদের এমন স্ক্রিন টাইম বেড়ে গেছে, রাইট। তাদের চোখে নানান ধরনের সমস্যা হচ্ছে। ঠিক, এবার ঠিক, এই ঠিক, স্পেসটা ঠিক, কিন্তু আমি ছোটবেলায় পেয়েছি, তুমিও ছোটবেলায়, যে এতগুলো ছোটদের নিয়ে কাজ হয়েছে তুমি যখন ছোট ছিলে। এইটা শহরেতে ছোটদের নিয়ে না কোনো সিনেমা হচ্ছে, ছোটদের নিয়ে না কোনো কর্মশালা হচ্ছে, না কোনো নাটক হচ্ছে। তুমি যে এই গোটা যাচ্ছে। জিনিসটা ভাবছো, হুম। এটা কি এর পরেও মানে এটা নাকি এটা একটাই? ইচ্ছে আছে এই নাটকটার। আসলে ছোটদের অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে, স্কুল, পরীক্ষা। এই নাটকটার কটা শো করতে পারি দেখি, আমি চেষ্টা করব এই নাটকটা, এবং লোকের যদি ভালো লাগে, লোক যদি প্রচার করে তো আরো শো হবে, বাইরেও শো হতে পারে, বম্বে, দিল্লি। সো আমি জানি না, কারণ এই ভাবনাটা খুব ইউনিক ভাবনা, মানে এর যে উদ্ভট রসটা, যেটা সুকুমারের কথা বারবার বলছি, নাটকটা একটা উদ্ভট রস। আলিবাবা আলাদিনের গল্প কখনো মিশতে পারে না। মানে আলিবাবা কখনোই গুহায় গিয়ে একটা পচা প্রদীপ পেতে পারে না, এই নাটকে পাচ্ছে সোনাদান। সেই প্রদীপটাই আলাদিনের প্রদীপ। সেই কারণে আলাদিনের প্রদীপ ঢুকে পড়ছে আলিবাবার গল্প, খানিকটা ইয়ের মতো, আউটসাইডারের মতো ইয়ে। মানে এখানে এদের আধার কার্ড দেখতে চাইবে এরকম ব্যাপার নেই। তো এইবারে এই প্রদীপটা চলে আসছে, তার ফলে প্রদীপের জাদুকর আসছে, আমার প্রদীপ হারিয়ে গেছে। সো এবার ফাইট শুরু হচ্ছে আর কি। এবং খুবই ছেলে মানুষই ফাইট, একটা খুবই ওর প্রদীপ চাই, ওরা বলছে দেবো না, আমার দেবো না। ওই প্রদীপের জিন বলছে আমি আমি আমার মালিক পরিবর্তনে মেনে নেবো না। সেটা বোধহয় সব দর্শকরা নাটকটা দেখলে আরো আনন্দ পাবে। সো ওই যে বারবার বলছিলাম একটা পলিটিক্যাল স্যাটায়ার আমার ভেতরে, হয়তো ভেতরে লেখার ইচ্ছে ছিল, সেইটাই নাটকে ঢুকে পড়ছে। ওই যে নাটকটা ইকুয়ালি বড়দের, যতটা ছোটদের ততটাই বড় না, এইটা কিন্তু আছে নীলদা, মানে ছোটরা কিন্তু অনেক বেশি দেখতে পায়, যেখানে আমরা এবার আমি ওই ছোটটাই কিন্তু প্রশ্ন করে যে রাজা তোর কাপড় কোথায়। নেই, তো ছোটরাই এখানে আমি দেখছি কিছু কিছু এলিমেন্ট আমি ছোটদের এলিমেন্ট ব্যবহার করেছি, স্ট্যাচু হওয়া, ফ্রিজ হওয়া, ওগুলো খুব আমি তো নিজে অবজার্ভ করি, ওইগুলো খুব এনজয় করছে ওরা, বুঝতে পারছো ওই টার্মস গুলো। মানে এখানে একটা ডাকাত দল আছে, অদ্ভুত ডাকাত দল, একটা ব্যর্থ ডাকাত দল। আজকে গব্বর সিং বয়স হয়ে গেছে, তার অ্যাজমা হয়েছে। সো ইটস মানে ওটা ধরে নাও আজকে আমাদের হারিয়ে যাওয়া মধ্যবিত্ত একটা। সো খুব ইন্টারেস্টিংলি একটা ফরমেশন করা হয়েছে, এবং গান, মিষ্টি মিষ্টি গান আছে। সো আমার মনে হয় ইটস মাই ট্রিবিউট টু আবার সুকুমার রায় এবং বাচ্চাদের প্রতি একটা ট্রিবিউট। হোপফুলি বাচ্চারা এনজয় করবে, এবং সব বয়সের সবাই এনজয়। বড়রা তো করবেই, আমি বড়রা করবে, বড়দের নিয়ে আমার চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে একদম ছোটরা সবকিছু বুঝতে না পারলেও তাদের এমনি একটা ভালো লাগা তৈরি হয়, গান বাজনা দেখা সবটা নিয়ে। ছোটরা তো সবটা বোঝে না, বোঝে তাদের মতো করে বোঝে, তাদের মতো করে বোঝে। তখন ওই ঘটনাটা আমার মনে আছে, এবং এটা ছাপটা থেকে যায় কিন্তু। হ্যাঁ থেকে যায়, মানে এখানে তো যারা পাঠ করছে তারাই তো কেজি 1, ক্লাস 1, ক্লাস 2 আর ক্লাস 5। ক্লাস 5 হচ্ছে ম্যাক্সিমাম, আর একদম নিচে হচ্ছে কেজি 1। তুমি একটা ঘটনার কথা বলছিলে। হ্যাঁ, ও ঘটনা না, কেয়ার করিনাতে ধরো আমি তো ওই 5 বছর বয়সী পাঠ করতাম, ওটা কিন্তু মিমিক্রি নয়, ওর ইমোশনটাকে নিয়ে, ওই ছোট সাইকেল সে চালাতে খুব কষ্ট হতো, কিন্তু লম্বা হতো, সেটা নাটকটা খুব মজা পেতো, হাততালি নাটকটা 1 ঘন্টা 20 মিনিটের মতো ছিল। নাটকের শেষে ম্যাক্সমোনের ভবনে মূলত হতো, আর বাইরে প্রচুর শো হয়েছে, কল শো। একদিন আমি শেষ হয়েছে, বাইরেটা সিগারেট খাচ্ছি, তখন 94 কবে সিগারেট খাওয়া ধরেছি 90। তো একটা বাচ্চা দেখি অনেক ফোন, এই টাইমে আমাদের হাইট লম্বা তাকিয়ে আছে, সিগারেট খাচ্ছি। কি হয়েছে? ও বলছে তুমি সিগারেট খাও? মানে ও এতক্ষণ নাটকের থেকে দেখেছে, সেই ইলিউশনটা পুরো ভেঙে যাচ্ছে। 5 বছর বয়সী যে এক্ষুনি খেলছিল, সাইকেল চড়ছিল, দোলনা চাপছিল, তার খেলনা পুতুল নিয়ে ঘুম পাড়াচ্ছিল, সিগারেট খাচ্ছে। ওর কিরম ইলিউশনটা, এই ঘটনাটা আমার এখন পরিষ্কার মনে আছে। আরো অবাক হয়ে জিজ্ঞেস করছে তুমি সিগারেট খাও? মানে হ্যাঁ গো, খেতে হয়। নাটক শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে তুমি অনেক দিন থেকে নিবেদিত সাথে নাটক করছো। তো আমি আগের একটা প্রশ্ন উত্তরে আড্ডায় একজনকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের পশ্চিমবাংলায়, কলকাতায় যত বিখ্যাত পার্টনার, যারা পুরুষ পার্টনার, তাদেরকে নিয়ে তাদের স্ত্রীরা বড় বড়
লেখা লিখেছেন। মানে মীনাক্ষী চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে বই লিখেছেন, ঋত্বিক ঘটককে নিয়ে সুরমা ঘটকের বই পাওয়া যাবে। ইভেন আমি এখন আনাতেও দিয়েছি, বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে জীবনানন্দ লেখেনি কিন্তু। না বলছি জীবনানন্দ দাশকে নিয়ে হ্যাঁ। লাবণ্য আচ্ছা। দাশের বই। আচ্ছা ইভেন চারু মজুমদারকে নিয়ে লীলা মজুমদারের চিঠিপত্রের মধ্যেও লেখাপত্র আছে। রাইট। তো তোমাকে অন্তত 2-3 মিনিট নিবেদিতাদির সাথে যে তুমি এতদিন ধরে নাটক করেছো, হুম। পাঠ করেছো, যে বিখ্যাত স্বামী বলো পার্টনার বলো যাই হোক, তো এরকম হয়নি যে কোনো পুরুষ খুব তার স্ত্রীকে নিয়ে তিনি বিখ্যাত হতে পারেন, বিখ্যাত নাও হতে পারেন, তাই নিয়ে একটা গ্রন্থ লিখেছেন। হ্যাঁ, এটা কিন্তু মানে এত সহজে যে আমি 4টে নাম বললাম, কিন্তু আমরা সহজে এরকম পাওয়া এত মুশকিল, নাম পাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এরকম না, এরা আমাদের নাট্য জগতে প্রচুর আছে, মানে উৎপল দত্ত, শোভা সেন, ধরো সৌম্যমিত্র, তৃপ্তিমিত্র, না কিন্তু উৎপল দত্ত কি লিখেছেন বা সৌম্যমিত্র কি লিখেছেন? বই লেখেননি, হ্যাঁ, বই লেখেননি, লেখা হয়তো আছে, বই লেখেননি। মানে তুমি কি জানতে চাই? তুমি নিবেদিতা দিকে নিয়ে কি বলতে চাও? ও এটা তো 2 মিনিটে বলা খুব মুশকিল, 2 মিনিটে খুব। নিবেদিতাকে নিয়ে যেটা মূলত বলার, সেটা হচ্ছে না, এটা আমার একটা আইডিয়া যে আমার মূলত যেটা বলার, ওর নিবেদিতার যেটা, ওর যে নিজস্ব একটা স্বর বা নিজস্ব একটা জায়গা ও এতদিন যাপনের মধ্যে তৈরি করতে পেরেছে, সেইটা হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগার জায়গা। সেটা ওর কৃতিত্ব, ওর নিজস্ব একটা অদ্ভুত র ট্যালেন্ট। মানে ওর সেই ট্যালেন্টটা ছোট থেকেই ছিল। আমি ছোট থেকে দেখিনি ওকে, কিন্তু শুনেছি। মানে ওর মধ্যে একটা অদ্ভুত কল্পনার জগৎ আছে, অদ্ভুত ভালো লিখতে পারে, ও বাংলায় দক্ষ, ওর অদ্ভুত ভাবনার স্তরগুলো একদম আলাদা। একজন অ্যাক্টরকে তার স্তরটা একটু আলাদা হতে হয়, সেই এলিমেন্ট গুলো বা উপাদান গুলো ওর মধ্যে আছে, ছিল বলেই যে কোনো চরিত্রকে খুব জ্যান্ত করে তুলতে পারে। তারকে নিয়ে যে ভাবনাটা, ও যে ভাবনাটা ভাববে আর 5টা লোক সেটা ভাবতে পারবে না। ওর ভাবনা হয়তো সেটা বই পড়ে হতে পারে, কোনো সিনেমা দেখে হতে পারে, যে রোলই করবে, যে চরিত্রই করবে, সেটাকে সবসময় একদম নিজের ওই আপন মনের মাধুরীটা এত সুন্দরভাবে মেশাতে পারে। তার ফলে চরিত্রটা মানুষের কাছে ভীষণই জীবন্ত হয়ে ওঠে, ভালো লাগার হয়ে ওঠে। সেটা ডনের চরিত্র দুলসিনিয়া হতে পারে, সোফিয়া লোরেন করেছিলেন সিনেমায়, বা কস্তুরবা গান্ধী নিয়ে ও তো প্রায় সবার কস্তুরবা মাতা হয়ে উঠেছে। এত সবার আগে ওর কথাই সবাই বলে। কস্তুরবার চরিত্রটা নিজের মতোই তৈরি করেছে, একটা বই আছে কস্তুরবাকে নিয়ে, পড়েছে। বই পড়লে তো হয় না, তারপরে যেভাবে ইমোশনকে ট্রান্সফর্ম করেছে, বা তার যে বহিঃপ্রকাশ এবং মানুষের সঙ্গে তার যে কমিউনিকেশন, সেটা খুব দক্ষ পারফর্মার বা অভিনেত্রী ছাড়া করা মুশকিল। তো সেইটা আমার খুব চেতনার অন্যতম স্তম্ভ। এই নাটকে আমার সহযোগী নির্দেশকও বটে, তো ওকে আমি নির্দেশনার কাজের জন্য বলা আছে, ওকে অফার দেওয়া আছে। বিনোদ আমাদের একবার দিয়েও ছিল, তারপর বোধহয় ফেস্টিভ্যালটা হয়নি। তো ও পরিচালনা চাইলে করতেই পারে আমার কোনো। এই নাটকে, সব নাটকেই থাকে পাশে, এই নাটকে অফিসিয়ালি বলা হচ্ছে সহযোগী পোশাক। এবং একটা দলে কি হয়, মানে ধরো এবার বোঝাবুঝির একটা জায়গা থাকে, তো মানে একটা দলে তো দায়িত্ববান লোক কম থাকে, আর সবার মধ্যে সেই ক্ষমতাও থাকে না, সে অ্যাজিলিটি থাকে না। তো যে কোনো পোশাক সম্পর্কে ধারণা, ভালো আঁকতেও পারে। তো সব মিলিয়ে সে যে টোটাল এমন একজন শিল্পী, যাকে পাশে পাওয়াটা খুবই খুবই সৌভাগ্যের। সেটা চেতনার পক্ষেও, আমার পক্ষেও, বা বাইরেও যখন অভিনয় করছে সিরিয়াল হোক। আমার মতেও আরো সিরিয়াল একটা সময় মনোটনই হয়ে দাঁড়ায় অ্যাক্টরের কাছে, আমার কাছেও বটে, কিন্তু উপায় থাকে না রোজগারের জন্য। এটা খুব বোকা বোকা কথা শোনালেও সত্যি কথা, উপায় থাকে না বলবো না, মানে ওই আর কি, মানে একটা কোথাও চাকরির মতো হয়ে যায়। কিন্তু শিল্পী সবসময় চায় সেই প্রতিবন্ধকতাটাকে ভেঙে বেরিয়ে আসা, সেই মনোটনিটা ভেঙে ও আরো বেটার ওয়েব সিরিজ বা সিনেমায়। আমার মতে অভিনেতার কোনো বয়স হয় না, তো যে কোনো বয়সেই ও পেতে পারে, সেটা আমি চাইবো। না, আমাদের এখানেও ভীষণ, মানে আমি এগুলো নিয়ে বলতে চাই না, কিছু বললে অন্যরকম শোনাবে। মানে সবকিছুই কিরকম একটা মনোপলি কাজ করে। মানে আমি যে এত বছর টিকতে পেরেছি সেই সব ছাড়া, এটাই আমার কাছে, আর কতদিন পারবো জানি না। বাট নিবেদিতার এই জার্নিটা আমার কাছে খুবই, এবং যেভাবে বাইরের মানে ধরো মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়েছে, এই যে সম্মানগুলো পেয়েছে নিজের যোগ্যতা, এগুলো খুবই আমার কাছে খুবই ভালো লাগার জিনিস। এবং একজন ভালো শিল্পী পাওয়া তো মুশকিল আজকের সময় দাঁড়িয়ে। এবং সেই চেতনার একজন, ওই জন্য বলছি, অন্য এই নব্য চেতনার একটা নিবেদিতার
ভূমিকা সবচেয়ে ওয়ান অফ দ্য সম্পাদক অমিতাভ দাস যেমন থাকবে, আরো কয়েকজনের থাকবে, নিবেদিতার নাম সবার আগে আসবে সেখানে। যদি এই দলটা এই আজকে চেতনার যদি খুব ধরে নেওয়া যায় বিগত 8 বছরের থেকে চেতনা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, সে নাটক করেই দাঁড়িয়ে আছে, কিন্তু নাটকের না, অনেকে চেতনার পুনর্জন্ম পুনর্জন্ম, কারণ হ্যাঁ। অনেক অ্যাক্টিভিটিস চেতনা করেছে, বই বার করেছে, পত্রিকা বার করেছে, ওয়ার্কশপ, এই টানা 7 বছর বড়দের ওয়ার্কশপ, সেখান থেকে নতুন নতুন অভিনেতা অভিনেত্রীকে আমরা পেয়েছি, মানে অনেককে পেয়েছি। তার মধ্যে আনন্দরূপা তো ময়না করছে, তো ও আমাদের ওখান থেকেই ওয়ার্কশপ থেকেই এসে। তো আরো হয়তো অনেকে আছে, আরো যারা অভিনয়, রজত বলে একটু ছেলে আছে। সো এইগুলো খুব বড় পাওনা আমার কাছে, চেতনার এই অ্যাক্টিভিটিস, এবং সেখানে নিবেদিতার একটা অগ্রণী ভূমিকা আছে। সেটা মানে আমি ছোট করে যতটা পারলাম বললাম, তাও বড় হয়ে গেল। আরো ডিটেলে বললে হয়তো আরো, আর এরকম কোনো একজন থাকলে সঙ্গে তোমার অনেকটা চাপ, তো একটা দল চালানো সুবিধা হয়, খুব সুবিধা। না, অনেক ধন্যবাদ নীল তোমাকে আমাদের সাথে এতক্ষণ ধরে এই আড্ডাটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থেকো, নমস্কার।